গত ক্লাসে আমরা মানে আর্কিটেকচার জিনিসটা কি, আর্কিটেকচার ড্রাফটিংটা কি, আর্কিটেকচার এই যে ড্রয়িং ডিজাইন বা এবং কি একজন আর্কিটেকচার ড্রাফটার কি কি কাজ করে, তার রেসপন্সিবিলিটি কি, এবং কি ড্রাফটারের ক্ষেত্রে যে আর্কিটেকচার ড্রাফটার নিয়ে যে ড্রাফটিং নিয়ে যে কাজ করে তার মূলত কাজগুলো কোন প্রকার হয়ে থাকে, এবং কি পরবর্তীতে আমরা আছে যে আর্কিটেকচারের যে বিভিন্ন বেসিক যে ব্যাপারগুলা ওগুলাতে ফাংশন পর্যন্ত আমরা কথা বলছিলাম। তো আজকে আমরা দেখবো যে আর্কিটেকচার যেটা দেখছে ফাংশন, এটা তো একটা বিল্ডিং, তাই না? আজকে আমরা দেখবো যে বিল্ডিং এর কম্পোনেন্টস। হ্যাঁ, আমরা তো বিল্ডিং ডিজাইন করবো, বিল্ডিং এর ড্রয়িং করবো, তাই না? বিল্ডিং এর বিভিন্ন পার্ট গুলো ডিটেইল করে ডিজাইন করবো। কম্পোনেন্ট মানে কি? অংশ, পার্ট। হ্যাঁ, পার্ট এন্ড কম্পোনেন্ট। একটা মানুষের যেমন কি হাত, পা, মাথা, শরীর, বডি, এভরিথিং সবকিছু কি পার্ট পার্ট আছে। একটা বিল্ডিং, একটা যে কোনো বিল্ডিং বা যে কোনো একটা স্ট্রাকচার, হ্যাঁ, একটা যে প্রতিটা জিনিসের একটা মানে এরকম কম্পোনেন্টস নাম থাকে বিভিন্ন পার্ট গুলার। তো আজকে আমরা একটা এর আগের পর আমরা বিভিন্ন রকমের বিল্ডিং এবং কেয়ার ফাংশন এগুলো সম্পর্কে একটু পরিচিত হয়েছি। এখন নিজেদেরকে আমরা নিজেরা একটু হোমওয়ার্ক করার চেষ্টা করছি। আজকে আমরা দেখবো যে বিল্ডিং গুলার বিভিন্ন কম্পোনেন্টস বা বিভিন্ন পার্ট গুলা এগুলোর সাথে একটু পরিচিত হই। ঠিক আছে? প্রথমে আছে যে এখানে যে কম্পোনেন্টস অফ দ্য বিল্ডিং, যেটা বললাম আমি, ঠিক আছে, যে বিভিন্ন পার্ট গুলা, যেমন ফাউন্ডেশন আছে, আমরা বলি না ফাউন্ডেশন বা খুঁটি, কলাম বলি বা যেটার পিলার বলি, পিলার আছে, ফ্লোর আছে, রুফ আছে, বিভিন্ন রকম আছে। এগুলো সব এক একটা নাম। হ্যাঁ, এগুলো সব মিলিয়ে একটা বিল্ডিং, একটা স্ট্রাকচার। যে সিভিল ওয়ার্কস, পার্টস অফ বিল্ডিং, সিভিল ওয়ার্কস, একটা হচ্ছে আর্কিটেকচার ওয়ার্কস, একটা হচ্ছে সিভিল ওয়ার্কস। সিভিল ওয়ার্কে কি কি আছে দেখেন। পার্টস অফ বিল্ডিং যেমন ফাউন্ডেশন আছে, তারপরে প্লিন্থ আছে, ওয়ালস এন্ড কলামস আছে, ফ্লোরস আছে, লিন্টেল, হ্যাঁ, লিন্টেল আছে, রুফ, ডোরস এন্ড উইন্ডোজ, স্টেয়ার এন্ড লিফটস। যে এগুলো বিভিন্ন পার্টের নাম। আমি একটু মানে এব্রিভিয়েশন করি। আর যে ওই পার্টের ভিতরে আর এদিকে আছে ফিনিশিং ওয়ার্ক আছে, তারপর বিল্ডিং সার্ভিস আছে, তারপর ফেন্সিং এন্ড এক্সটার্নাল বিভিন্ন রকমের ওয়ার্ক আছে। এগুলো স্কোপ অফ ওয়ার্ক, একটা বিল্ডিং এর কি কি স্কোপ থাকে কাজের। ফিনিশিং, বিল্ডিং সার্ভিস, ফেন্সিং এন্ড এক্সটার্নাল। এই যে এটা আছে, এখানে একটা সাইডে একটা ইমেজ দেয়া আছে, হ্যাঁ, একটা ড্রয়িং এর মতো একটা দেয়া আছে, এবং কি এখানে নাম্বার করা আছে 1 2 3 4 এরকম নাম্বার দেয়া আছে, এবং নিচে লেখা আছে এটা 1 নাম্বার কি 2 নাম্বার কি। এটা ছবি থেকে আমি বুঝতেছি, যেমন এই যে 1 নাম্বার দিয়েছে, 1 নাম্বার এটার পাশে, মানে এই জিনিসটা হচ্ছে কি ফাউন্ডেশন। 2 নাম্বার প্লিন্থ, 2 নাম্বার কোথায়? এই যে এটা এর উপরে দিছে, তার মানে 2 নাম্বারটা হচ্ছে প্লিন্থ। হ্যাঁ, 3 নাম্বারটা বেসমেন্ট ফিলিং, বেসমেন্ট ফিলিং। তো এগুলো প্রতিটা এই যে ইমেজটা আমি একটু দেখবো, যেটা আছে এটা জাস্ট এই পয়েন্টগুলো দেখবো, লেখাটা দেখবো। ঠিক আছে? ওকে, তো আমি যে নামগুলো দেখলাম একটু, এই যে ফাউন্ডেশন, প্রিন্ট, বিভিন্ন রকমের নাম, এবং একটা ইংলিশও আছে, এবং এগুলোর প্রতিটা ডিটেলস আছে, এবং এই ডিটেলস গুলা যেটা লেখা আছে এটা তো লেখাই আছে। হ্যাঁ, আমি খুব সহজভাবে মানে আমার নিজের মতো করে আপনাদের বুঝিয়ে বললি, আমার এই কথাটার সাথে আপনারা যদি আবার এটা একটু ম্যাচ করেন, তখন এটা একদম পারফেক্ট ভাবে আপনি বুঝতে পারবেন। ওকে, প্রথমে আছে যেটা ফাউন্ডেশন। এখন ফাউন্ডেশন জিনিসটা কিন্তু আমরা মানে মোটামুটি সবাই পরিচিত, যারা বিল্ডিং সম্পর্কে জানে তারাও পরিচিত, যারা মানে এই ক্যাটাগরি না তারা মানে কি এই বিল্ডিংটা 5 তলা ফাউন্ডেশন দেওয়া, এই বিল্ডিংটা 8 তলা ফাউন্ডেশন দেওয়া, এরকম নাম একটা থাকে, বিভিন্ন জায়গায় লেখা দেখি বা মুখে মুখে শুনি। তো ফাউন্ডেশন জিনিসটা আসলে কি? তো ফাউন্ডেশন জিনিসটা হচ্ছে যে সম্পূর্ণ যে বিল্ডিংটা, যে এই বিল্ডিংটা টোটাল যে লোড আসবে, যে বার ওজনটা, লোড মানে কি ওজন, এই যে টোটাল বিল্ডিংটা ওজনটা মাটিতে নেওয়ার জন্য কি পরিমাণ মানে কি সাপোর্ট দরকার, ওইটাই। তো এটা আমি আরেকটু আপনাকে আপনার নিজেকে দিয়ে বুঝাই। সাপোজ মনে করুন যে আপনার ফাউন্ডেশন হচ্ছে কি, আপনি কিসের উপর দাঁড়িয়ে আছে, যে আপনি এত বড় আপনার নিজের বডিটা, আপনার মাথা, হাত, শরীর, কিন্তু আপনি দাঁড়িয়ে আছেন আপনার পায়ের উপর ভর করে, তাহলে আপনার পা দুটো হচ্ছে আপনার ফাউন্ডেশন, এবং পা দুটো ঠিক আপনার শরীরের ওজনের উপরে হয়তো বা আরেকটু মানে বেশি লোড, ধরেন যে সাপোজ 30 থেকে কেউ 20 কেজি, কেউ 30 কেজি, কেউ 50 কেজি এরকম লোড নিয়ে দাঁড়িয়ে থাকতে পারে। কিন্তু আপনার উপরে যদি একটা ধরেন যে 5 মন বা 10 মন একটা মানে ধরেন যে 200 কেজি একটা ওজন যদি দেয়, আপনি কি দাঁড়িয়ে থাকতে পারবেন? অবশ্যই পারবেন না। আপনার মানে কি
আপনার যে পায়ের যে ফাউন্ডেশনটা আছে, যে এনার্জিটা আছে, যে সহ্য ক্ষমতা আছে, সেটা সে নিতে পারতেছে না, আপনি এমনি পড়ে যাবেন। আপনি কিন্তু ওইটা নিতে, যেটা লোড নিচ্ছে ওইটার উপরেই আপনি এটা মানে পাটা দাঁড়ায় থাকতে পারতেছেন। যদি বেশি লোড করে তাহলে এটা কি মানে আপনি আর ওই থাকতে পারতেছেন না। তো ফাউন্ডেশনটা ওইরকম। তো এখন ধরেন যে আমি ধরেন যে 5 তলা একটা বিল্ডিং এর জন্য ওই যে পায়ের মতো করে একটা সাপোর্ট দিলাম, হ্যাঁ, যেটার উপর ভিত্তি করে কি এটা দাঁড়ায় থাকবে। এখন ধরেন যে আমি 5 তলা একটার জন্য দিলাম, কিন্তু আমি ধরেন যে ফাউন্ডেশন বানাইছি 5 তলা, পিলার গুলা যেটার উপর দাঁড়ায় আছে, হ্যাঁ, মাটির নিচে গর্ত করে রড বলেন, সিমেন্ট, কংক্রিট বলেন, বা বিভিন্ন রকমের ফাউন্ডেশন আছে, এটা আমি বলতেছি অনেক যেই ফাউন্ডেশন হোক না কেন, মাটির নিচে আমি যে টোটাল বিল্ডিং এর যে বলটা এটা ছড়াই দিচ্ছি, হ্যাঁ। এখন ধরেন যে 5 তলা বিল্ডিং এর একটা ফাউন্ডেশন মানে আমি যদি 10 তলা বিল্ডিং বানাই ফেলি, তাহলে কি ওই ফাউন্ডেশনটা 10 তলা বিল্ডিং এর ওজনটা নিতে পারবে? অবশ্যই পারবে না। কারণ একটা বিল্ডিং এ শুধুমাত্র বিল্ডিং এর ওজন না, এখানে অনেক রকমের অনেক রকমের আসে। ধরেন যে আপনি যে উঠতেছেন বা নামতেছেন, আপনি নিচে যে বিল্ডিংটাতে বসেন, আপনারও হয়তো কম হইতে পারে, কিন্তু আপনার ওজনটাও কিন্তু বিল্ডিং এর উপর করতেছে। এই বিল্ডিং এর ওজন, আপনার ওজন, এই যে আপনার চেয়ার, টেবিল, খাট, হ্যাঁ, এভরিথিং যদি বাসা বাড়িতে হয়, এই সবগুলো কি ওই বিল্ডিং এর ওজনের সাথেই পড়তেছে, এবং কি সবকিছু মিলিয়ে ওই কলামগুলোর মাধ্যমে আপনার ফাউন্ডেশনে সহ্য করতেছে, এবং ফাউন্ডেশনের যে লোডটা, এই লোডটা মাটিতে ছড়াই দিচ্ছে। তো আমি একটু স্ক্রিনে দেখি এটা, যে এখানে লেখা আছে ফাউন্ডেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ এ বিল্ডিং, মানে খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ পার্ট অফ এ বিল্ডিং, কারণ এটার উপরে বেস করে কিন্তু বিল্ডিংটা দাঁড়ায় থাকে মূলত। অল দা লোডস, হ্যাঁ, লোডস মানে কি ওজন, অফ সুপার স্ট্রাকচার। সুপার স্ট্রাকচার ওয়ার্ডটা হচ্ছে যে একটা বিল্ডিং এর, যেহেতু আমি অলরেডি বলে ফেলছি যে ফাউন্ডেশন হচ্ছে মাটির নিচে গর্ত করে মানে বিভিন্ন পার্ট থাকে। তো প্লিন্থ লেভেলের এই যে এই লেভেলের যে এখানে ফাউন্ডেশন উপরের যে লেভেলটা আছে, তো এই লেভেল থেকে একদম মাটির উপরের যে লেভেলটা, একটা বিল্ডিং এর দুইটা পার্ট করে, একটা মাটির নিচে একটা মাটির উপরে। তো মাটির উপরে যে পার্টটা ওইটার বলে সুপার স্ট্রাকচার। এই যে লোডস অফ সুপার স্ট্রাকচার, তার মানে কি মাটির উপরের যে পার্ট গুলা আছে ওই পার্টের লোড গুলা মাটির নিচের যেটা, এটা হচ্ছে সাব স্ট্রাকচার। একটা সুপার স্ট্রাকচার, একটা সাব স্ট্রাকচার। তো সুপার স্ট্রাকচার কোনটা? যেটা মাটির উপরে সম্পূর্ণ একদম ছাদ পর্যন্ত যেটা আছে সম্পূর্ণ সবকিছুই সুপার স্ট্রাকচারের পার্ট। তো এই যে সুপার স্ট্রাকচার একটা সম্পূর্ণ লোড যা আছে সব লোড করে কোথায়? মাটির নিচের দিকে যায় সাব স্ট্রাকচারে। তো এই যে এটা ট্রান্সমিটেড টু দা ফাউন্ডেশন, এই লোড সবগুলো কোথায় ট্রান্সমিটেড হয়? ফাউন্ডেশনে ট্রান্সমিটেড হয়, ছড়াই পড়ে ফাউন্ডেশনে যায়। ফাউন্ডেশন কি করে? ফাউন্ডেশন আবার মাটির সাথে, এই যে টু দ্য সয়েল প্রোফাইল, মাটির সাথে ছড়ায় দেয়। তো এই যে এই ফাউন্ডেশনটা বিভিন্ন এই যে লোডের, হ্যাঁ, যেমন সাপোজ মনে করেন যে একটা ফ্যাক্টরি বিল্ডিং এ অনেক বাড়ি বাড়ি কি মেশিন যন্ত্রপাতি থাকে, অনেক বাড়ি বাড়ি, হ্যাঁ, একটা ফ্যাক্টরি বিল্ডিং এ। আবার ধরুন যে একটা বাসা বাড়িতে নরমাল মানে নরমাল যে আমাদের বসবাসের জন্য যে ফার্নিচার ওগুলো থাকে। তো একটা ফ্যাক্টরি বিল্ডিং এর ফ্লোর এবং কি আমাদের এই যে বাসা বাড়ির ফ্লোর, বিল্ডিং কিন্তু একই সাইজের, ফাউন্ডেশনও কিন্তু একই। দুইটারই 3 তলা বিল্ডিং সাপোজ মনে করি, আমি যেটাতে থাকতেছি এটাও 3 তলা বিল্ডিং, আবার যেটা ফ্যাক্টরি ওইটাও 3 তলা বিল্ডিং, কিন্তু 3 তলা বিল্ডিং এ কিন্তু কি লোডটা বেশি পড়তেছে, সেজন্য 3 তলা বিল্ডিং এ ওই লোডের একটা হিসাব করতে হয়। ওইটা আপনার হিসাব করতে হবে না, আপনার যে আপনি যার কাছে কাজ করবেন, যে বড় ওই যে বললাম যে সিভিল ইঞ্জিনিয়াররা লোড ক্যালকুলেশন করে, তো একজন সিভিল ইঞ্জিনিয়ার আপনাকে একটা ডাটা দিবে যে এতগুলো রড দাও, এত মানে রডের বিভিন্ন সাইজ দিবে, হ্যাঁ, লিখে দিবে যে 16 মিলি টায়া, হ্যাঁ, বা 5 সুতা বা 20 মিলি টায়া এরকম রড দিবে, বা এতটা রড দিতে হবে, এতটা ইয়া দিতে হবে, বা এত থিকনেস একটা ঢালাই হবে, এটা উনি আপনাকে দিবে, লিখে দিবে। তো আমরা যখন ড্রয়িং মানে রিড করা শিখবো, হ্যাঁ, এখন তো আমরা ড্রয়িং কিছু বুঝি না, যখন ড্রয়িং রিড করা শিখবো তখন কিন্তু আমরা ড্রয়িং দেখে বুঝতে পারবো যে এটা আসলে উনি কি দিতে বলছে। সো ওই পার্টটা আমরা আপাতত বাদ দিই, আমরা জাস্ট একটু মনে রাখি যে একজন আমাকে এরকম একটা ডাটা দিবে, ওই ডাটাটা সেম টু সেম আমি কপি করব, এবং ওই কপির ভিতরে একটা পার্টের নাম হচ্ছে ফাউন্ডেশন, আর ফাউন্ডেশন হচ্ছে কোনটা? যেটা মাটির নিচে থাকে এবং কি ফাউন্ডেশনের উপর ভিত্তি করে সম্পূর্ণ বিল্ডিংটা গড়ে ওঠে। ওই মানে ফাউন্ডেশনে পুরো বিল্ডিং এর ওজনটা বহন করে। এটা সৌন্দর্যের কোনো পার্ট না, এটা হচ্ছে বিল্ডিংটা ধরে রাখার পার্ট। সো ক্লিয়ার? তো ফাউন্ডেশন আমি যেটা বলছি, ফাউন্ডেশন অনেক রকমের আছে।
কিন্তু অনেক রকম ভিতরে একটা ফাউন্ডেশন নাম হচ্ছে স্ট্রিপ ফাউন্ডেশন, হ্যাঁ, স্যালো ফাউন্ডেশন, যেটা স্যালো ফাউন্ডেশন বলে। স্ট্রিপ ফাউন্ডেশন একটা ফাউন্ডেশন হচ্ছে এই যে এদিকে আমার এক্সাম্পল সহ দেয়া আছে, আপনি দেখলে বুঝতে পারবেন। এই যে এটা হচ্ছে মাটির নিচে, এই যে দেখবেন এরকম করে দেয়া আছে, হ্যাঁ, এই যে স্ট্রিপ বিম, যে বিমেরটা পরে বলতেছি। পাইল ফাউন্ডেশন আছে, পায়ার ফাউন্ডেশন আছে, হ্যাঁ, রাফ ফাউন্ডেশন আছে। তো এরকম বিভিন্ন রকমের ফাউন্ডেশন আছে, হ্যাঁ। র্যাপ ফাউন্ডেশন, ফুটিং ফাউন্ডেশন, এরপরে কি এর আগেরটা কি ছিল, স্ট্রিপ ফাউন্ডেশন। এই যে স্ট্রিপ ফাউন্ডেশন, এই যে মাটির নিচে যেটা, মানে যেটা প্রতিটা ওয়ালের নিচে নিচে দিয়ে একটা হয়, ওইটা হচ্ছে স্ট্রিপ ফাউন্ডেশন। আর যেটা ওয়ালের নিচে নিচে হয় না, শুধু এই যে কলাম, হ্যাঁ, কলামের নিচে হয় শুধুমাত্র একটা এরিয়া জুড়ে, কারণ যে এই একটা কলামের নিচে এই একটা বক্স, এই কলামের নিচে এই একটা বক্স, হ্যাঁ, এগুলা। তো এটা হচ্ছে ফুটিং ফাউন্ডেশন, যেগুলো মানে জাস্ট একটা কলামকে কেন্দ্র করে হয়। আর যেটা সম্পূর্ণ ওয়াল কেন্দ্র করে হয়, চারদিকে ওয়াল যেদিকে গেছে এটা নিচে নিচে গেছে, ওইটা হচ্ছে স্ট্রিপ ফাউন্ডেশন। আর র‍্যাপ ফাউন্ডেশন হচ্ছে বিল্ডিংটা যেখানে হবে, এগুলো নিচের দিকে যেটা গেছে এটার নাম বিম, আর যেটা খারাপভাবে উঠছে এটার নাম কলাম বা পিলার, যেগুলো খারাপভাবে উঠতেছে, হ্যাঁ, হয়তো অর্ধেক এটি দিচ্ছে, সম্পূর্ণ বিল্ডিং যদি উঠবে খারাপ। আর এক কলাম থেকে আরেক কলামে যেটা জয়েন করে এটা হচ্ছে বিম, বিম বলি আমরা। তো বিম আবার অনেক রকমের, যেটা মাটির নিচে, হ্যাঁ, মাটির নিচে যে ফাউন্ডেশনের সাথে যেটা থাকে এই বিমটার নাম হচ্ছে গ্রেড বিম, মানে মেইন বিম, গ্রেড বিম। আবার কিছু বিম আছে প্রতিটা ছাদের মানে ফ্লোরের নিচে, ফ্লোর বরাবর, হ্যাঁ, ছাদের বরাবর, প্রতি ফ্লোর বরাবর একটা কলাম থেকে আরেক কলাম পর্যন্ত একটা জয়েন্ট থাকে, তো ওগুলোর বলে রুফ বিম। রুফ, হ্যাঁ, রুফ মানে মানে হচ্ছে ছাদ। রুফ বিম, গ্রেড বিম। তো যেই হোক, এই যে এক পিলার থেকে আরেক পিলার পর্যন্ত যে জিনিসটা কানেক্ট করে স্ট্রাকচারাল, হ্যাঁ, এটা হচ্ছে বিম। আর এই বিমের নিচে দেখেন, আমি যেটা নিয়ে বলতেছি র‍্যাপ ফাউন্ডেশন, সম্পূর্ণ বিল্ডিং এর এরিয়াটা জুড়ে, এখানে ধরেন যে কোনো ওয়ালও না, যদি শুধুমাত্র ওয়ালকে কেন্দ্র করে নিচে দিয়ে বিমটা হইতো, ফাউন্ডেশন হইতো, তাহলে এটা নাম স্ট্রিপ ফাউন্ডেশন। যদি শুধু কলামকে কেন্দ্র করে চারপাশে একটা এরিয়া জুড়ে হইতো, তাহলে এটা কি ফুটিং ফাউন্ডেশন। আর যদি সম্পূর্ণ এরিয়াটা একদম টোটাল পুরোটাই একদম মানে ফাউন্ডেশন হয়ে যায়, পুরো বিল্ডিং এর নিচেটাই, তাহলে এটা না র‍্যাপ ফাউন্ডেশন, ঠিক আছে। তো এরকম আছে, পাইল ফাউন্ডেশন আছে, পায়ার ফাউন্ডেশন আছে। তো এই যে আমি যেটা বলছিলাম গ্রেড বিমস, গ্রেড বিম হচ্ছে যেটা মাটির নিচে থাকে। তো এটা হচ্ছে আমার কি ফাউন্ডেশনের পার্টটা। এখন আমরা দেখি ফাউন্ডেশন তো বুঝতে পারছি, এবং কি যে কয়টা আছে এই কয়টার ভিতরে হয়, হ্যাঁ, আরো যখন আপনারা আরেকটু সিনিয়র হবেন তখন দেখবেন যে আরো নিত্য নতুন অনেক রকমের ফাউন্ডেশন স্টাইল আসতেছে। তো সব সব যত রকমের ফাউন্ডেশন নাম আসুক না কেন, ফাউন্ডেশনের কাজই এটাই যে বিল্ডিং এর লোডটা বহন করা। করে কিভাবে বহন করে, মাটির নিচে সম্পূর্ণ লোডটা টাইনা নিয়ে মাটিতে ছড়ায় দেয়, ঠিক আছে। ওকে, নাও আমরা একটু শিখি। যে আমি বললাম যে প্লিন্থ নামে একটা কথা বলছিলাম, প্লিন্থ। তো প্লিন্থ জিনিসটা কি? দ্য প্লিন্থ ইজ এ ডিভাইডিং লাইন বিটুইন দ্য সাবস্ট্রাকচার এন্ড সুপারস্ট্রাকচার। আমি কিছুক্ষণ আগে বলছি সাবস্ট্রাকচার এবং সুপারস্ট্রাকচার। তো এই যে আমার একটা বিল্ডিং এর, হ্যাঁ, বিল্ডিং এর ধরেন যে মেঝে, যেটা ফ্লোর, ধরেন যে একদম একতলা যেটা আমরা বলি, তো একতলাতে মানে ওটার জন্য যে ফ্লোরটা থাকে, হ্যাঁ, মাটি থেকে উপরে যেটা ফ্লোর থাকে, এই ফ্লোরের নিষ্পুঞ্জত্ব সম্পূর্ণ এরিয়াটাই, মানে যে প্রথম তলার যে ফ্লোরটা, এই ফ্লোরের নিষ্পুঞ্জ সম্পূর্ণটাই কি সাবস্ট্রাকচার। আর ওই ফ্লোরের উপরে সম্পূর্ণ জায়গাটাই হচ্ছে সুপার স্ট্রাকচার। ওই সাবস্ট্রাকচার এবং সুপার স্ট্রাকচারের যে লাইনটা, মানে যে লাইনটা ঠিক করে এখান থেকে সাবস্ট্রাকচার, এখান থেকে সুপার স্ট্রাকচার, ওই লাইনটার নাম হচ্ছে প্লিন্থ লেভেল। এই যে প্লিন্থ, ঠিক আছে, প্লিন্থ লেভেল মানে এটা কোথায়, এটা হচ্ছে আমার ফ্লোর লেভেলটা একদম প্রথমে, যে এখানে মানে আমার সাপোজ মনে করেন যে আমার তো ধরুন যে একটা যখন একটা একটা বিল্ডিং করি বা বাড়ি করি, নিচতলাটা কিন্তু একদম মাটির সাথে লাগানো থাকে না, দেখবেন যে 2 ধাপ বা 3 ধাপ বা কোনো জায়গায় 6 ধাপ উপরে সিঁড়ি, হ্যাঁ, কয়েকটা উপরে প্রথম মানে যে ফ্লোরটা। তো একটা হাইট দেওয়া হয়, কি জন্য হাইটটা দেওয়া হয়, বিভিন্ন রকম অনেক রকম কারণ আছে। লজিক্যালি বা আর্কিটেকচার বিভিন্ন ফাংশনে, বৃষ্টিতে যাতে পানি ছিটে না পড়ে, বন্যাতে যেন পানি না ওঠে, তারপরে আরো পোকামাকড় যাতে মানে সহজে বেশি ঢুকতে না পারে,
এরপরে ধরেন যে রাতের বেলা যাতে মানে কি মানে সুরক্ষিত থাকে, এরপরে যে পানির যে ড্যাম্পিং এই জিনিসগুলো যাতে না হয়, এরকম অনেক কিছু কারণে কি দেয় মানে একদম লেভেল করে দেয় না, একটু হাইট রাখে। হ্যাঁ, তো কিছু কিছু জায়গায় আছে একদম যে সব বিল্ডিং এ একটা কি ওই যে প্লিন্থ লেভেল মানে একটা হচ্ছে গ্রাউন্ড লেভেল হচ্ছে মাটির লেভেল, মানে যেটা মাটির একদম ফেসটা ওটা হচ্ছে গ্রাউন্ড লেভেল। তো গ্রাউন্ড লেভেল আর প্লিন্থ লেভেল হচ্ছে একদম একতলার যে মেঝেটা, ওইটার লেভেলটা। তো কি সব জায়গায় যে গ্রাউন্ড লেভেল এবং প্লিন্থ লেভেলের ডিফারেন্স থাকবে এরকম না আসলে। কারণ উন্নত কান্ট্রি যেমন নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক সিটিতে কিন্তু এখানে প্লিন্থ লেভেল বলতে কোনো কথা নাই, এটা গ্রাউন্ড লেভেল। কারণ ওদেরটা একদম মানে রোড লেভেল যেরকম ওরকম ভাবে ওদের মানে সরাসরি ওদের কোনো আলাদা কোনো ইয়া নাই, একদম সেম টু সেম। কারণ তো ওরা এমনি ওদের যে একটা উঁচু এরিয়া, পানি কম ওঠে বা ওইরকম কিছু নাই, এবং কি ওদের যে লেভেলটা আছে ওই লেভেলটা ওরা ফ্লোর হিসেবে ইউজ করে। একদম বাসার সাথে রাস্তার সাথে একদম সেম টু সেম। সো ওদের প্লিন্থ লেভেল বলেন আর গ্রাউন্ড লেভেল বলেন সেম, একদম সেম। আবার কিছু কিছু এরিয়া হয়তো বা 3 ইঞ্চি বা 6 ইঞ্চি সামান্য একটু এক ধাপ হয়তো একটা ইয়া দিয়ে একটা ডিফারেন্স থাকে, যে এটা আমার কি বলে আমরা বাংলাতে যেটা বলি বিটা। হ্যাঁ, আমার বাংলাতে তো এটা হচ্ছে আমার বিটা, এটা হচ্ছে আমার রোড বা এটা আমার উঠান বা এটা হচ্ছে আমার ব্যাকইয়ার্ড, যেটাই বলি। হ্যাঁ, তো এটা হচ্ছে প্লিন। তো প্লিন বিম কোনটা? প্লিন বিম হচ্ছে ওই ফ্লোর লেভেল বরাবর একটা বিম থাকে, ফার্স্টের যে ফ্লোরটা ওই ফ্লোর বরাবর একটা বিম থাকে। আর বিম কি যে প্রতিটা পিলারের এক পিলার থেকে আরেক পিলারে জয়েন করার জন্য যে একটা কাঠামো বা স্ট্রাকচার ব্যবহার করা হয় ওইটাই বিম। হ্যাঁ, তো প্লিন বিম ওইটাই যেটা নিচে। ওকে, এখানে আরেকটা টার্মস আছে ড্যাম প্রুফ কোর্স, ডিপিসি। তো মানে ড্যাম প্রুফ কোর্স হচ্ছে একটা লেয়ার, একটা পার্ট। ধরুন যে আমার মাটি থেকে কি করতেছি, মাটি থেকে আমি একটা ফ্লোর বানাচ্ছি, মেঝে বানাচ্ছি, কিন্তু মাটিটা কিন্তু আসলে ভিজা, মাটিটা কিন্তু আসলে ভিজা। হ্যাঁ, ওই মাটি থেকে কিন্তু পানি ওঠার বা ওই যে আমার যে বিল্ডিং এর যে মেঝেটা ওইটা কিন্তু পানি টেনে নেয়, বা এটার কি ভিজা ভিজা একটা বা বিভিন্ন রকমের ভিজার কারণে কি হতে পারে, বিভিন্ন রকমের ছত্রাক ব্যাকটেরিয়া বা বিভিন্ন রকম জীবাণু অ্যাটাক করতে পারে। সো পানিটা যেন শোষণ করতে না পারে, পানিটা যেন আমার ফ্লোরে মানে শোষিত হয়ে যাতে না চলে আসে, সেজন্য একটা লেয়ার দেওয়া হয় আলাদা, যাতে না সেটাতে কিছু ম্যাটেরিয়ালস থাকে, কেমিক্যাল থাকে, কিংবা ওই যে পলিথিন যেটা আছে, পলিথিন থাকে দুই স্তরে, দুইটা বা তিনটা বাল্ব করে একদম সম্পূর্ণ একটা পলিথিন দিয়ে দেয়, পলিথিনের উপর আবার ফ্লোরটা দেয়। আর পলিথিন দিয়ে তো জীবনও পানি উঠবে না। তো এই পলিথিন যদি ইউজ করা ঠিক না, কিন্তু কিছু কিছু দেশে পলিথিন ছাড়াও অন্যান্য বিভিন্ন রকম কেমিক্যাল আছে। সো এই যে যে লেয়ারটা মানে পানি থেকে বিল্ডিং কে গ্রাউন্ড থেকে যেন পানি না উঠে একটা লেয়ার দেওয়া হয়, ওইটা হচ্ছে ডিপিসি। মানে ফুল মিনিং হচ্ছে ড্যাম প্রুফ কোর্স। ড্যাম্পিং মানে কি আর্দ্রতা, হ্যাঁ, তো প্রুফ মানে কি বাধা দিবে, আর কোর্স মানে একটা লেয়ার বা একটা পার্ট আর কি। আচ্ছা, এরপর আরেকটা আছে ওয়ালস এন্ড কলামস। কলামস হচ্ছে যেটা খুঁটির মতো থাকে, যে মানে ফাউন্ডেশন থেকে ওঠার পর যেটা একদম খুঁটি, ওইটা হচ্ছে কলাম বা পিলারও বলে। আর ওয়াল তো যেটা ধরেন যে আমাকে একটা বাউন্ডারি সৃষ্টি করে দেয়। ওয়ালটা আসলে কিছু না, জাস্ট একটা বাউন্ডারি করার জন্য। কিছু কিছু ক্ষেত্রে ওয়াল গুলা লোড নেওয়ার জন্যই দেয়, কিন্তু সীমিত লোড। ম্যাক্সিমাম লোডটা নেয় কি কলাম বা পিলার। আর ফ্লোরস কথাটা হচ্ছে কি, ফ্লোরস হচ্ছে প্রতিটা তলা, বলে না ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, সেকেন্ড ফ্লোর। তো ফ্লোর হচ্ছে প্রতিটা তলা। তো যে floor is an important part of a building. It is the place where the inhabitants perform their most activities. মানে এটার উপরে সব মানে এই ফ্লোরের উপরে কিন্তু সব অ্যাক্টিভিটিস হয়। এটা দুই তলা হোক, চার তলা হোক, পাঁচ তলা হোক, যাই হোক, একতলা হোক, এই ফ্লোরটার ভিতরে সব ধরনের আমাদের যে ব্যবহারটা আমরা ফ্লোরেই শুই, ফ্লোরেই ইয়া করি, ফ্লোরে ব্যবহার করি, ফ্লোরটাই সাজাই, ফ্লোরটাই সব আসলে এই যে বিল্ডিং এর সম্পূর্ণ সবকিছু ফ্লোরটাই। হ্যাঁ, তো it is constructed on the freely and laid over the plinth level. প্রথমে স্টার্টিং যেটা হচ্ছে প্লিন্থ লেভেলে, কারণ কি মাটি থেকে ওঠার পরে একটা লেভেলে, ওই লেভেলেই আবার প্রথম ফ্লোরটা দিয়ে দেই। হ্যাঁ, তো প্লিন্থ লেভেল থেকে শুরু হয়। ফ্লোরস আর ইউজুয়ালি মেড ফ্রম ডিফারেন্ট টাইপস অফ ম্যাটেরিয়ালস। হ্যাঁ, বিভিন্ন রকম ম্যাটেরিয়ালস থেকে করা হয়, সাচ আস টিম্বার হইতে পারে, ব্রিক হইতে পারে, আরসিসি হইতে পারে। আরসিসি হচ্ছে একটা শর্ট মিনিং, হ্যাঁ, রিইনফোর্সমেন্ট মানে আর রিইনফোর্সমেন্ট। সি দিয়ে সিমেন্ট,
সি দিয়ে কংক্রিট। তাহলে আরসিসি ফুল মিনিং হচ্ছে রিইনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট। হ্যাঁ, এটা মানে হচ্ছে কি, রিইনফোর্সমেন্ট মানে হচ্ছে রড, হ্যাঁ, স্টিল, যেটা স্টিল, আর সিমেন্ট তো সিমেন্ট, কংক্রিট হচ্ছে ওই যে মানে বিভিন্ন ইটের কণা বা পাথরের কণা দিয়ে একটা মিশ্রণ করে। তো সিমেন্টের সাথে কংক্রিট মিশাইয়া তারপর রড দিয়ে যে একটা স্ট্রাকচার হয়। তো নরমালি আমাদের যে বিম গুলা বা আমরা কলম গুলা বা আমরা ছাদ গুলা কিরকম হয়, আগে রড বিছাই, বিভিন্ন রকম করে চারপাশে রড দিই, রড দেওয়ার পরে এটাতে কি দিই, সিমেন্ট টিমেন্ট অনেক কিছু মিশিয়ে আমরা কি দিই, একটা ডালাই দিই। ডালাই দেওয়ার পরে যে একটা জিনিসটা হয় ওটার নাম আরসিসি। সম্পূর্ণ জিনিসটা কি বলে, আরসিসি বলি, ঠিক আছে। তো আরসিসি মানে রিইনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট। ওকে, top floors are nowadays usually made of reinforced concrete. যেটা টপ ফ্লোর কোনটা, যে ছাদ, ছাদটা তো বর্তমানে মানে আরসিসি ঢালাই দেওয়া হয়। এই যে বর্তমানে মানে টপ ফ্লোরস ইউজুয়ালি মেড অফ রিইনফোর্সড কংক্রিট, এরকম। আচ্ছা, এবার আমরা দেখি রুফ। এই রুফ হচ্ছে, আমি যেটা এটা তো আছেই, রুফ হচ্ছে আসলে ছাদ। হ্যাঁ, তো এই রুফ ইজ এ ইম্পর্টেন্ট পার্ট অফ অল বিল্ডিংস। তো ছাদ ছাড়া তো আর মানে বিল্ডিং বলতে পারি না আমরা। হ্যাঁ, যত কিছুই করি, যদি ছাদ না থাকে তাহলে তার একটা বিল্ডিং হবে না, একটা মানে আমার জন্য সেফটি একটা প্লেস হবে না। দ্য মোস্ট ইম্পর্টেন্ট আইটেম ইন হাউজিং ইজ টু হ্যাভ এ রুফ ওভার ওয়ানস হেড। A roof is a layer which covers the structure from the top, মানে একদম খোলা চাইতে এটা কভার করে দেয়। It also prevents the building and inhabitants from the effects of the environment depending on the যে এটা পরে নেবেন, ঠিক আছে, যা আছে শর্টকাট, এটা হচ্ছে সাত জিনিসটাই রুফ। হ্যাঁ, তারপর ফেব্রিকেশন অফ ডোরস এন্ড উইন্ডোজ। তো ডোরস এন্ড উইন্ডোজটা আসলে কি, ডোরস হচ্ছে দরজা, উইন্ডোজ হচ্ছে জানালা। তো একটা বিল্ডিং এ তো অবশ্যই আমার ডোর লাগবেই, নাহলে তো আমি এক রুম থেকে আরেক রুমে কমিউনিকেশন করতে পারবো না। তো এই ডোরের আবার বিভিন্ন রকম একটা স্ট্যান্ডার্ড আছে, ম্যাটেরিয়ালস আছে, কম্পোনেন্টস আছে, হ্যাঁ, বিভিন্ন রকম ফরম্যাট আছে, স্টাইল আছে। আবার উইন্ডোজও সেম, তো দুইটাই সিমিলার, ডোর এবং উইন্ডোজ সিমিলার। হ্যাঁ, ডোরের ভিতরে ধরেন যে ডাবল ডোর আছে, সিঙ্গেল ডোর আছে, সুইং ডোর আছে, অনেক টাইপ আছে, বিভিন্ন রকম টাইপ আছে। তো ম্যাক্সিমাম ধরেন যে যেমন আমাদের দেশে কি শাটার ডোর ইউজ করা হয়, শাটার মানে কি এমনি নরমাল উডেন ডোর যেগুলা। হ্যাঁ, ডোরের ভিতরে বিভিন্ন রকমের নাম আছে। তো ম্যাক্সিমাম দেখবেন যে বাইরের কালচারে একরকম, বর্তমানে ওরা বেশিরভাগ ধরেন যে সুইং ডোর নাইলে গ্লাস ডোর, হ্যাঁ, গ্লাসের যেটা এটা ইউজ করা হয়। এবং কি একটা ডোর আছে ওইটার নাম হচ্ছে ফ্রেঞ্চ ডোর। তো বিভিন্ন রকম টাইপ আছে, আবার উডেন ডোর আছে, স্টিল ডোর আছে। হ্যাঁ, তারপরে ম্যাটেরিয়ালস এর উপর ভেরি করে বিভিন্ন রকমের, সেম গ্লাসটাও। তো এবার দেখি স্টেয়ার এন্ড লিফটস। স্টেয়ার মানে হচ্ছে সিঁড়ি, হ্যাঁ, এটা আপনারা সবাই জানেন অলরেডি। আর লিফটস হচ্ছে যেটা আমরা লিফট ব্যবহার করি, ইলেকট্রিক্যাল, এসকেলেটর থাকতে পারে। হ্যাঁ, তো এটা একটু পড়ে নেবেন। আচ্ছা, এরপরে আরেকটা পার্ট ছিল ওয়ার্ক বিল্ডিং ফিনিশেস। এর আগে তো মোটামুটি যে আমরা একটা বিল্ডিং এর বিভিন্ন পার্ট গুলো দেখলাম, যে কলাম কোনটা, ফাউন্ডেশন কোনটা, ফুটিং কোনটা, বিম কোনটা, ওয়াল কোনটা, ডোর, ছাদ, এটা বুঝলাম। হ্যাঁ, এখন আমরা বিল্ডিং এর কিছু কাজ আছে যেটা ফিনিশিং ওয়ার্ক। হ্যাঁ, তো ফিনিশিং ওয়ার্কের ভিতরে এক নম্বর আছে প্লাস্টারিং এন্ড পয়েন্টিং। ফিনিশিং মানে কি, দা ফাইনাল অ্যাপিয়ারেন্স অফ এ বিল্ডিং ডিপেন্ডস ভেরি মাচ অন ইটস ফিনিশিং। তো একটা হচ্ছে প্লাস্টার এন্ড পেইন্টিং, যেমন পেইন্টিং অফ ওয়ালস, উড ওয়ার্ক, গ্রিল ওয়ার্ক এটসেট্রা। হ্যাঁ, উড ওয়ার্ক মানে কাঠের দরজা, সরি কাঠের কাজ। হ্যাঁ, যেমন কাঠের দরজা দিবে, ক্যাবিনেট দিবে, তারপর উইন্ডো বানাবে, বা বিভিন্ন রকমের ধরুন যে কি বলে বিভিন্ন রকম ক্লোজেট যেগুলো আছে ওগুলো ক্রিয়েট করবে। সো এগুলো হচ্ছে উড ওয়ার্ক। এটা কখন করে, যখন টোটাল বিল্ডিংটা শেষ হয়ে যায়, কাজটা বিল্ডিং এর কাজ শেষ হয়ে যায়, শেষ হওয়ার পরে লাস্ট কিছু ফিনিশিং কাজ থাকে। ফিনিশিং কাজগুলো কি, যেমন কি রং করবে, বিভিন্ন রকম পেইন্ট করবে, কাঠের কাজ করবে, তারপর কি গ্লাস ওয়ার্ক করবে। হ্যাঁ, তারপরে প্লাস্টার। প্লাস্টার জিনিসটা হচ্ছে কি, ধরুন যে একটা বিল্ডিং এ দেখবেন যে গাঁথনি, গাঁথনি কোনটা, ইট, একটার পর একটাই বিভিন্ন রকম ইট দিয়ে দিয়ে তো আমি একটা কি করি, ওয়াল বানাই। হ্যাঁ, ওয়াল বানানোর পর দেখেন না আউটসাইডটা একটু রাফ হয়ে থাকে, ইট গুলা দেখা যায়, বা ওই সিমেন্ট গুলা, বালি গুলা কেমন ঝুলে ঝুলে আছে। তো এই জিনিসটা সুন্দর করার জন্য, একটা ফিনিশিং করার জন্য
একটা আলাদা একটা কি লেয়ার ক্রিয়েট করে এটার ফিনিশিং দেওয়া হয়, আউটসাইডটা বলেন ভিতর সাইডটা বলেন, তো ওই জিনিসটা হচ্ছে প্লাস্টার। তো ওই জিনিসটাই প্লাস্টার, এবং কি পয়েন্টিং হচ্ছে যেটা একদম ফিনিশিং ওইটা হচ্ছে প্লাস্টার, আর পয়েন্টিং হচ্ছে দেখবেন যে মাঝে মাঝে ওই প্লাস্টারটা করার পরে বিভিন্ন রকম ফুল আঁকে বা ব্রিকের সিম্বল দেয়, মানে একটু কাটাকাটি করে বিভিন্ন রকম কার্ভ করে বিভিন্ন রকমের কি শেপ করে ওইটা কেটে কেটে একটা আর্ট বের করে নিয়ে আসে, ওই জিনিসটা হচ্ছে পয়েন্টিং। ঠিক আছে, ওকে। এবার বিল্ডিং সার্ভিস যেটা আছে, ফিনিশিং কাজগুলো দেখলাম। এবার বিল্ডিং সার্ভিস হচ্ছে বিল্ডিং এর ভিতরে আবার কিছু কাজ থাকে যেটা খুব ইম্পর্টেন্ট, যেমন ওয়াটার সাপ্লাই। হ্যাঁ, একটা বিল্ডিং করলে হবে না, এটার ভিতরে যে পানির যে স্যানিটেশন যে ব্যাপারটা, হ্যাঁ, পাইপিং বা প্লাম্বিং, ওয়াটার বা আমার ড্রেনেজ যে ব্যাপারটা, সিওয়ার যে সিস্টেমটা, এই জিনিসটা রাখতে হবে, যে ড্রেনেজ স্যানিটেশন, এই যে এই সম্পূর্ণটা একটা সার্ভিস। এটা আমার বিল্ডিং এর সার্ভিসের একটা পার্ট। ইলেকট্রিক সাপ্লাই, হ্যাঁ, ইলেকট্রিক সাপ্লাই লিফটস মানে ইলেকট্রিক্যাল যে লাইনটা, এটাও বিল্ডিং সার্ভিসের একটা পার্ট। এক্সটার্নাল ওয়ালস, কনস্ট্রাকশন কাপবোর্ড এটসেট্রা, ঠিক আছে, কনসিডার অ্যাজ আইটেম আউটসাইড অফ সিভিল ওয়ার্কস এন্ড আর কল্ড বিল্ডিং সার্ভিস। এগুলো হচ্ছে কোনো কনস্ট্রাকশন কাজ না। সিভিল ওয়ার্কস মানে কি হয়, যেটা কনস্ট্রাকশন কাজগুলো করে ভিত্তিটা বানানোর জন্য। এটার পরে বিল্ডিং সার্ভিসের কাজগুলো থাকে, ধরুন যে যেমন কি এসি বসানো, হ্যাঁ, হিটিং গুলো কন্ট্রোল করা, ধরুন যে রান্নাঘরে কি দেখে এক্সস্ট ফ্যান থাকে, কি জন্য রান্নাঘর অনেক গরম থাকে কিন্তু ওই গরমটা যেন বের হয়ে যায় সেজন্য একটা এক্সস্ট ফ্যান থাকে। ওয়াশরুমে থাকে, রেস্টরুমে থাকে, যেন দুর্গন্ধ চলে যায়। তারপরে ধরুন যে যেগুলো ইম্পর্টেন্ট রুম, ওই রুমে কি থাকে, এয়ার কন্ডিশন সিস্টেম থাকে। ঠিক আছে, আবার যদি বাইরের কান্ট্রি হয় ওখানে কি থাকে, ওখানে তো আর মানে এমনি শীত, তো ওদের রুম গুলা কি ঠান্ডার বদলে গরম রাখতে হয়, সেই জন্য ওইখানে ধরেন যে ফায়ার প্লেস রাখে। তো এই জিনিসগুলো হচ্ছে বিল্ডিং পার্টস। হ্যাঁ, যেমন গ্যাসের লাইন থাকে, গ্যাসের লাইনটা কোন দিক দিয়ে আসবে, কোন জায়গায় কানেকশন হবে, এই কানেকশন গুলো দেখাই দিতে হয় ড্রয়িং এর মাধ্যমে। তখন ওই যে নির্মাণ করবে সে বুঝতে পারবে যে এখানে একটা গ্যাস লাইন হবে, এখানে একটা গ্যাস লাইন হবে, তো আপনার ড্রয়িং অনুযায়ী সে পাইপটা ওইভাবে আনবে, আইনা ওইখানে কানেকশন দিয়ে দিবে। হ্যাঁ, আপনার ড্রয়িং অনুযায়ী, ড্রয়িং এ যে নকশাটা দিবেন ওই নকশাটা অনুযায়ী সেই গ্যাসের লাইন বলেন। পানির লাইনে বলেন যে পানির লাইনে কি কি কাজ থাকে, যেমন কি থাকে, পানির ভিতরে দুইটা লাইন থাকে, যেমন একটা হচ্ছে যে কোল্ড ওয়াটার, একটা থাকে হট ওয়াটার। হ্যাঁ, তো কোন লাইনটা দিয়ে হট ওয়াটার যাবে, হট ওয়াটার কোথায় কোথায় হবে, এর একটা আপনার ডায়াগ্রাম দেখাতে হয়, যে এই পাইপটা এই রুমের ভিতর দিয়ে এদিক দিয়ে ওই দিক দিয়ে যাবে, যে আপনি যে ডিরেকশনটা দিবেন এই ডিরেকশন অনুযায়ী সে পাইপ টেনে ওইখানে ফিট করবে। হ্যাঁ, তারপর আবার কি থাকে, প্লাম্বিং এ কি থাকে, ড্রেনেজ। হ্যাঁ, ওয়েস্টেজ, যেমন রান্নাঘর থেকে একটা কি ড্রেন দরকার হয়, হ্যাঁ, বেসিন গুলো থেকে একটা ড্রেন দরকার হয়, যে ময়লা আবর্জনা বা পানি যেগুলো আছে ওয়েস্টেজ এগুলো চলে যাবে ড্রেন দিয়ে, তো ড্রেনের সাথে কানেক্ট করতে হয়। হ্যাঁ, সিওয়ার লাইনের মাধ্যমে। সিওয়ার লাইন হচ্ছে কি, ওই সরকারি ভাবে যে একদম পুরা ইয়াতে মেইন যেটা একটা কি মেইন একটা ড্রেন থাকে, ওই রোডের নিচে দিয়ে বা যেখানে থাকুক, ওই এই সিওয়ার লাইনে কি আমার ময়লা আবর্জনা এটা ছেড়ে দিই। তো এই সিওয়ার লাইনের সাথে কানেক্ট করার জন্য এই যে লাইনটা কোন দিক দিয়ে আসবে, এই জিনিসটা আপনি যেভাবে ডাটা দিবেন সেম টু সেম ওইরকম ভাবেই এটা করবে যারা করবে কনস্ট্রাকশন। সো এই বিল্ডিং সার্ভিসের পার্টের যে ড্রয়িং গুলো খুব ইম্পর্টেন্ট, কারণ ওরা কি আপনার এই ইনস্ট্রাকশন ফলো করে এই সার্ভিসটা কাজ করবে। আচ্ছা, যেমন ওয়াটার সাপ্লাই, ড্রেনেজ এন্ড স্যানিটেশন, এই জিনিসটার নাম সংক্ষেপে আমরা বলি যে প্লাম্বিং। হ্যাঁ, প্লাম্বিং ওয়ার্ক। আর যেটা ইলেকট্রিক্যাল কাজ, যে ইলেকট্রিক্যাল বিল্ডিং সার্ভিস, যেটা লাইটিং, কোথায় লাইট বসবে, কোথায় সুইচ বসবে, কোথায় প্লাগ বসবে, কোথায় 2 পিন বসবে, কোথায় 3 পিন বসবে, হ্যাঁ, এবং কোথায় কোন এনার্জি লাইট বসবে। হ্যাঁ, লাইটের কি একক কি লুমিয়েন্স, ঠিক আছে, তো কত লুমিয়েন্স এর লাইট বসবে, ধরুন যে এদিকে আমি একটা ধরেন যে সাপোজ 16 ওয়াটের বাল্ব দিব, ওইদিকে একটা 100 ওয়াটের বাল্ব দিব, এরকম বাল্ব গুলো ওয়াট বাই ওয়াট, এবং কি এই রুমটা সাইজ কতটুকু, এই রুমটা কভার করার জন্য, আলোকিত করার জন্য কত পরিমাণ লাইট দিতে হবে, কি পরিমাণে লাইট দিতে হবে, হ্যাঁ, কি এনার্জি, বা এই রুমে কয়টা পয়েন্ট থাকবে, কি কি ইউজ হবে, আসলে ফ্যান থাকবে নাকি থাকবে না, নাকি শুধুমাত্র এয়ার কন্ডিশন দিয়ে চলবে। এই যে টোটাল জিনিসটা এগুলো আমার দেখাই দিতে হয়, কারণ এই যে আমি যদি আগে দিয়ে লাইটিং পয়েন্ট গুলো না দেই, ওই লাইটিং এর যে তারের যে কানেকশনটা ওইটা মানে সে সুন্দরভাবে এটা করতে পারবে না, একজন ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক ওয়্যারিং যে করে সে করতে পারবে না উইথাউট ইউ ড্রয়িং। সো আপনি কিন্তু মানে মানে আর্কিটেকচার কাজ করতেছেন, সিভিলের কাজ করতেছেন,
একজন ইলেকট্রিশিয়ানের কাজ করতেছেন, একজন প্লাম্বারের কাজ করতেছেন, একজন মেকানিক্যাল এক্সপার্ট যারা আছে ওদের কাজ করতেছেন, এবং কি একজন এক্সপার্ট সার্ভে যারা সার্ভেয়র, যে প্রথম আপনাকে সার্ভেটা দিবে ওই সার্ভের কাজটা করতেছেন। সো একজন ড্রাফটার আপনি যে কাজটা আপনার রেসপন্সিবল সবার সাথে, আপনার রেসপন্সিবল এভরিথিং, ইউ নো এভরিথিং, ঠিক আছে? তো এটা ছিল যে আমাদের যে বেসিক যে কাজগুলা, কাজের পার্ট গুলা, যে আমরা কি কি কাজ করতে হতে পারে বিল্ডিং এর যে পার্ট গুলা, যেমন রুফের ভিতরে আবার বিভিন্ন রকমের রুফ আছে, আর ডোরের ভিতরে আছে, স্টেয়ার আছে। আমরা যখন ডিটেল ড্রয়িং এ যাব, হ্যাঁ একদম ডিটেল পার্টে যাব, স্টেপ বাই স্টেপ প্রতিটা মানে বিষয় নিয়ে আমরা যখন আলোচনা করব, তখন আমরা ব্যাপারগুলো দেখে নিব যে এটা এত রকম বা এটা এরকম এরকম, এটা গ্রাফিক্সটা এরকম, এটা এরকম ভাবে দেখাতে হয়, বা এটা স্ট্যান্ডার্ড এরকম, এটা রোডসটা এরকম, ঠিক আছে? এটা আমরা তখন দেখে নিব। এখন বিল্ডিং যে আমি ড্রয়িং করব, একটা জিনিস যে ড্রয়িং করব, ড্রয়িংটা তো আর আমি এমনি মানে ফ্রি একটা স্কেচ করব না, হ্যাঁ? বিল্ডিংটা তো আমি একটা নির্দিষ্ট মাপ দিয়ে দিব যে এত থেকে এত হইতে হবে, বা আমি একটা অর্ডার করে দিব। এটা মানে এটা মানে বিল্ডিংটা এখন যে বানাক না কেন, স্বয়ং বিল গেটস এসে বানাক, মানে আপনি যে অর্ডারটা করবেন লিখে দিবেন, ওইটা এসে বানানোর জন্য কি মানে বানাইতে প্রস্তুত, আপনার অর্ডারটা মানবে। তো এই যে মানে একটু ড্রয়িং এর মাধ্যমে যে একটু পোদ্দারি করবেন, এটার জন্য তো আমরা একটা জিনিস ব্যবহারে মানে আইডিয়া থাকতে হবে। আইডিয়াটা প্রথম জিনিস হচ্ছে ডাইমেনশন। এটা হচ্ছে ডাইমেনশন, ইয়া হচ্ছে মেজারমেন্ট, অপোজিট ওয়ার্ড মেজারমেন্ট, বাংলায় হচ্ছে মাপজোক। হ্যাঁ, তো মাপজোকের আগে আমি একটু মাপজোকের ব্যাপারটা বলে নিই। বিভিন্ন রকমের আমরা যারা ধরেন যে এটা কোনো সায়েন্সের ব্যাপার না, মোটামুটি ক্লাস 5 6 7 8 পর্যন্ত যারা করছি সবাই জানি বিভিন্ন রকমের কি ইউনিট আছে, একক আছে। কি কি? যেমন মেট্রিক, হ্যাঁ মেট্রিকের একক, ইম্পেরিয়াল একক, তারপরে কি বলে আরো অনেকগুলো আছে, হ্যাঁ বৈজ্ঞানিক ভাবে আছে, সাইন্টিফিক একক, বা ধরেন যে যদি আমি ইয়াতে যাই, হ্যাঁ ডিগ্রিতে কৌণিকেও যাই, তাহলে একটা আছে মেরিডিয়ান, একটা আছে ডিগ্রিতে, একটা আছে, হ্যাঁ তারপরে মিনিটে একটা আছে। আবার এরকম যদি যাই, ধরেন যে মেট্রিকের ভিতর কি কি, যে মেট্রিকের একক কি মিটার, মিটার, তো মিটারের উপরে আছে নিচে আছে, আবার একটা ওজনের একক কি গ্রাম, হ্যাঁ সময়ের একক কি, এরকম। তো এই যে একক ইউনিট সিস্টেম গুলা এক এক জায়গায় কিন্তু এক এক রকম। যেমন নরমালি আমাদের বাংলাদেশে আমরা যে কোনো জিনিস ওজন করি কি কেজিতে, 1 কেজি 2 কেজি 3 কেজি এরকম। কিন্তু সেম জিনিসটা কিন্তু বাইরে কিছু কান্ট্রি, যেমন কি ইউকে তে, ইউকে তে ওরা ওজন করে কি পাউন্ড, হ্যাঁ এত পাউন্ড, 1 পাউন্ড 2 পাউন্ড এরকম ভাবে। আবার আমরা ধরেন যে তাপমাত্রা মাপি কিরকম, এত সেলসিয়াস, সেলসিয়াস বুঝি, কিন্তু ওই যে অনেক বড় ফারেনহাইট এটা বুঝি না। বা বাইরে কিন্তু ওরা সেলসিয়াস বুঝে না, ওরা বুঝে ফারেনহাইট, এত ফারেনহাইট। তো এই যে মানে এক এক দেশে এক এক ইউনিট সিস্টেম। সো এই যে বিল্ডিং এর যেটা, আমরা তো বিল্ডিং এর এটা কি একটা দৈর্ঘ্য, যেটা জায়গা মাপার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, ইয়ে আছে। তো এই যে এককটা, এটা হচ্ছে যে একটা সিস্টেমের নাম হচ্ছে ইম্পেরিয়াল সিস্টেম, যেটা আমরা অলরেডি আমরা সবাই বলি যে গজ, হ্যাঁ এত গজ, এত ইঞ্চি, এত ফিট, হ্যাঁ এই যে ইঞ্চি ফিট, গজ, হ্যাঁ এই জিনিসগুলো হচ্ছে কি ইম্পেরিয়াল। যে গ্রাম, না সরি মিটার, যে এত মিটার, এত সেন্টিমিটার, এত মিলিমিটার, হ্যাঁ তারপরে এত কিলোমিটার, যে এই জিনিসটা আছে যেটা, এটা হচ্ছে কি মেট্রিক। এখন প্রশ্ন হচ্ছে মেট্রিক জিনিসটা এবং ইম্পেরিয়াল জিনিসটা মোটামুটি এই দুইটাই, আরো কয়েকটা আছে, যেমন কি যে জরিপ যারা করে, হ্যাঁ একটা হচ্ছে বিমান, যারা ধরেন যে বিমান জরিপ করে, এটা একটা একক আছে। ধরেন যে কেউ আছে, ধরেন যে সাইন্টিফিক একটা একক আছে, ধরেন যে এক গ্রহ থেকে আরেক গ্রহ কত দূরত্ব, তারা কিন্তু এত আলোকবর্ষ দিয়ে তারা মাপে, ওইখানে মিটার টিটার ইঞ্চি ফিট না, এত আলোকবর্ষ, এত কত আলোকবর্ষ, হ্যাঁ। তো ওই সাইন্টিফিকদের কিন্তু আলাদা একটা একক আছে, যারা সাইন্টিস্ট, যারা গবেষক। তো আবার যারা ধরেন যে পুরো দেশ মাপে, হ্যাঁ দেশ একটা বাউন্ডারি করে, তখন কিন্তু এটা কি মাইল, এত নটিক্যাল মাইল, এত মানে হেক্টর, এরকম ভাবে মাপে এক এক কাজের জন্য, ঠিক আছে? এক এক কাজের জন্য এক এক স্টাইল, এক এক দেশ, এক এক ফাংশন, এক এক কালচার, এক এক রকমের ইউনিট ব্যবহার করে। তো এই যে ইউনিটটার বাংলা হচ্ছে একক। তো
মেট্রিক ইউনিট কারা ইউজ করে, ইম্পেরিয়াল ইউনিট কারা ইউজ করে, এই জিনিসটা আমার জানতে হবে। কারণ কি আমি তো এখন ধরুন যে আমি কাজটা করবো ইন্টারন্যাশনাল ভাবে, বিভিন্ন কান্ট্রি, সব কান্ট্রি। যদি শুধুমাত্র বাংলাদেশ হইতো তাহলে আমি বাংলাদেশের ইউনিট সিস্টেমটা শিখলেই আমার হইতো। এখন এটা নোট করে রাখেন, আমেরিকা, কানাডা এবং কানাডার আশেপাশের কয়েকটা কান্ট্রি, হ্যাঁ, এবং কি আমাদের বাংলাদেশে কিছু একটা পার্ট, আমরা বাংলাদেশটা বলতেই পারেন, যারা লোকালি কাজ করি, লোকাল মানে যেটা আমরা নিজেরা বুঝি এটা ইন্ডিয়ান, হ্যাঁ, ওরা ইম্পেরিয়ালটা ইউজ করি আমরা। ইম্পেরিয়ালটা কি, বাংলাদেশের ব্যাপারটা একটু পরে বলতেছি, হ্যাঁ। আমেরিকা, কানাডা, তারপরে কানাডা আশেপাশে যে যে সাইডে যে দেশগুলো আছে, যেমন আর্জেন্টিনা, তারপরে মেক্সিকো, হ্যাঁ, এই যে কান্ট্রিগুলো ইউজ করে ইম্পেরিয়াল। ইম্পেরিয়াল মানে ইঞ্চি ফিট, ওরা এত ইঞ্চি এত ফিট এরকম একটা ইউজ করে। আর এছাড়া যতগুলো ইউরোপিয়ান কান্ট্রি আছে, অস্ট্রেলিয়ান কান্ট্রি আছে, তারপরে এশিয়ান কান্ট্রি আছে। এশিয়ান কান্ট্রি বলতে কি, মালয়েশিয়া, চায়না, সিঙ্গাপুর, হ্যাঁ, কোরিয়া, এই সবাই কি ইউজ করে, মেট্রিক সিস্টেম, মিটার, হ্যাঁ, এত মিটার, এত সেন্টিমিটার, এত মিলিমিটার, এগুলো ইউজ করে। ওদের মানে এককটা ওইরকম। তো আমি মেট্রিক করি আর মিটার করি, ডিস্টেন্স তো একই, তাই না? হয়তো বা সেম জিনিসটা বলতেছে 3 ফিট, আবার অন্য জায়গায় বলতেছে 1 মিটার, হ্যাঁ, 1 মিটার, 2 মিটার। তো মাপটা বলি, কিন্তু আমি যদি ওই ইউনিট সম্পর্কে যদি আমার আইডিয়া না থাকে তাহলে কিন্তু হবে না। তো যে ওই ক্লায়েন্ট যখন, কোনো ক্লায়েন্ট যখন আমাকে আইসা বলবে যে আমার এই কাজটা করতে চাই, তখন তার আমি কোয়েশ্চেন করবো প্রথমে যে যখন মাপ সম্পর্কে কোয়েশ্চেন করবো, তখন তো আমার ওই জিনিসটা উল্লেখ করতে হবে। যদি আমি একজন, সাপোজ আমাকে একজন ইউকে, হ্যাঁ, ইংল্যান্ডের একজন ক্লায়েন্ট এসে বললো যে আমি একটা বাড়ি করতে চাই, তখন আপনি যদি কোয়েশ্চেন করেন যে এটা কত স্কয়ার ফুট, ঠিক আছে, ওয়েল আই ক্যান ডু, বাট হোয়াট ইজ ইউর প্রজেক্ট সাইজ, হ্যাঁ, কত স্কয়ার ফুট, তো তখন সে আপনাকে রিজেক্ট করে দিবে। সে স্কয়ার ফুট বলার সাথে সাথে রিজেক্ট করে দিবে। আপনি জিজ্ঞেস করতে হবে কত স্কয়ার মিটার, কারণ কি ওটা আমেরিকান, ওরা মিটার কাজ করে। আবার সেম জিনিসটা যদি আমেরিকান ক্লায়েন্টে বলেন যে কত স্কয়ার মিটার, তবে সে বলবে মনে হয় স্কয়ার ফিটের কাজ পারে না, সে আমার প্রজেক্টটা করতে পারবে না। আপনি সবই পারেন, জাস্ট আপনি একটা কোয়েশ্চেনের কারণে সেই ক্লায়েন্ট আপনার রিপ্লাই দিবে না, সে ধরেই নিবে। তো এই জিনিসটা মাথায় রাখবেন। ওকে, কিন্তু যাই মাথায় রাখেন, যাই শিখেন, কিন্তু এটা তো করে, কিন্তু আগে তো আমার ডাইমেনশন জিনিসটা মাথায় রাখতে হবে। এই ব্যাপারটা, এই যে এখানে একটা চার্ট আছে, এটা একদম মুখস্থ করে ফেলবেন। এটা মুখস্থ মানে একদম মুখস্থ কাজের জন্য। এটা অনেক বিশাল ডাটা আছে, অনেক কিছু আছে, বিভিন্ন রকমের। ওইগুলো মুখস্থ করা লাগবে না, ওইগুলো গুগলে টিপ দিলে বা এরকম বিভিন্ন কনভার্সন আছে, আমি কনভার্ট করার সিস্টেম দেখে দিব, ওখানে থেকে আপনি কি করতে পারবেন, এটা কালেক্ট করতে পারবেন। কিন্তু এই যে বেসিক জিনিসটা, এই বেসিক ডাটাটা আমি আর এখানে তো দেখতেছেন, এটা মুখস্থ করে ফেলবেন। যেমন আমি প্রথমটা বলে দিচ্ছি, 1 ফিট মানে কি, এটা ইম্পেরিয়াল, ঠিক আছে। 1 ফিট সমান সমান কত, 12 ইঞ্চি। তার মানে কি 12 ইঞ্চিতে 1 ফিট, তাহলে 24 ইঞ্চিতে 2 ফিট, হ্যাঁ। আবার এই 1 ফিট সমান 12 ইঞ্চি, আবার 12 ইঞ্চি সমান যদি আমি কনভার্ট করি তাহলে সেন্টিমিটার নিয়ে গেলে 30.48 সেন্টিমিটার, মানে ইম্পেরিয়াল থেকে মেট্রিকে যদি কনভার্ট করতে চাই, 1 ফিটে 30.48 সেন্টিমিটার, বা 30 মানে 304.8 মিলিমিটার, বা 0.3048 মিটার। ঠিক আছে, তো এখানে ধরুন যে বিভিন্ন গুলো কনভার্সন, এখানে সেন্টিমিটার, মিলিমিটার, মিটার, এই তিনটা হচ্ছে মেট্রিক সিস্টেম। ফিট, ইঞ্চি, এই দুইটা হচ্ছে কি ইম্পেরিয়াল সিস্টেম। সেম এখানে আর কতগুলো আছে, এই যে কনভার্সন, এই জিনিসটা আমরা একদম মুখস্থ করে ফেলবো। ওকে, এটা হচ্ছে বেসিক, আমার এটা মুখস্থ অবশ্যই আমার জানা লাগবে। তো এটার পরে সেকেন্ড স্টেপ হবে এই যে এটা আর্কিটেকচারাল স্ট্যান্ডার্ড, যেটা আপনাদেরকে অলরেডি আমি কাজ দিছিলাম, অনেকেই করছেন আর অনেকে অ্যাড করেন নাই, জাস্ট যে ফাংশনগুলো রাখছেন। তো আমি জাস্ট একটা বিল্ডিং এর যে যে বেসিক এবং কি কমন স্ট্যান্ডার্ড যেগুলো থাকে, ওইটার একটা ডাটা এখানে করে দিছি। এই যে এখানে এটাও আপনারা মোটামুটি একদম মাথায় মুখস্থ করে ফেলবেন, যেহেতু এটা এভারেজে করবেন। যেমন যে ফাংশনের তো শেষ নাই, তো নতুন নতুন যেগুলো আপনার জন্য কমন না আনকমন অনেক ফাংশন আছে, ওই ফাংশনগুলো হয়তো আপনি গুগল রিসার্চ করবেন, কিন্তু যেগুলো একদম কমন ফাংশন আপনার জানা লাগবেই, হ্যাঁ, ওইটা একদম মুখস্থ করে ফেলবেন। যেমন এখানে লিস্ট করে দিছি, যেমন আমি একটা বলি এখানে, এই যে ড্রয়িং রুম, হ্যাঁ, ড্রয়িং রুমে স্ট্যান্ডার্ড সাইজ একটা আছে, নরমাল সাইজ একটা আছে, ঠিক আছে। স্ট্যান্ডার্ড সাইজ, নরমাল সাইজ এটাই 4.24 মিটার, মানে মিটারে এদিকে ইন ফিট বা ইম্পেরিয়াল ইন মিটার বা মেট্রিকে। মেট্রিকে কত হবে, ইম্পেরিয়াল কত হবে, সাইজ কিন্তু একই, জাস্ট কনভার্ট করা। এটা মনে করবে। যেমন কি ড্রয়িং রুম, ডাইনিং রুম, হ্যাঁ,
ডাইনিং রুম মানে যেটাতে খাওয়া দাওয়া করে বসে থাকে, মানে খাবার দাবার করে যেটা, ঠিক আছে ওইটাই। আর ড্রয়িং লেখার কারণ হচ্ছে মাঝে মাঝে দেখবেন কিছু ড্রয়িং ডাইনিং একসাথে কাম থাকে, হ্যাঁ, মানে ভিতরে কোনো মাঝখানে কোনো ওয়াল থাকে না, ড্রয়িং এবং ডাইনিং সম্পূর্ণটা আলাদা একসাথে। তো এই যে যদি একসাথে হয় তাহলে 17 ফিট, এখানে এই যে ফিট এবং ইঞ্চি এই জিনিসটা বোঝার জন্য এই যে 17 এর পাশে দেখেন একটা দাগ আছে, এটা হচ্ছে ফিটের, এটা দ্বারা ফিট বুঝে। আর যদি দুইটা এই যে কোলনের মতো থাকে যেটা, এটা হচ্ছে ইঞ্চি। তার মানে কি জিরোর উপরে যদি আমি দুইটা এমনি ছোট ছোট দাগ দিই কোলনের মতো, তাহলে কি এটা ইঞ্চির সিম্বল, এত ইঞ্চি, হ্যাঁ। আর যদি একটা থাকে এরকম, ঠিক আছে, এটা হবে ফিট। তাহলে আমি বুঝতেছি 13 ফিট হাইফেন 6 ইঞ্চি, 13 ফিট 6 ইঞ্চি। যদি এই 6 না হয় এটা আরো 6 হইতো, তাহলে 12 ইঞ্চি হইতো, হ্যাঁ। তাহলে 13 ফিট 12 ইঞ্চি, যেটা ভুল, কারণ আমি জানি 12 ইঞ্চিতে 1 ফিট, তাহলে এটা হইতো 14 ফিট 0 ইঞ্চি, বুঝতে পারছেন? তাহলে এটা হতো 14 ফিট 0 ইঞ্চি। সেম ধরেন যে 14 ফিট 11 ইঞ্চি, 13 ফিট 11 ইঞ্চি পর্যন্ত চলে। যদি এটা 6 ইঞ্চি না হয় 5 ইঞ্চি হইতো, তাহলে 13 ফিট 11 ইঞ্চি। কিন্তু যদি 12 ইঞ্চি হয়ে যেত, তাহলে এখানে 12 ইঞ্চি সমান 1 ফিট, তাহলে এটা 13 ফিট না থেকে 14 ফিট হইতো, এদিকে 0 ইঞ্চি, আবার 0 থেকে স্টার্ট হইতো। সো এটা এই যে ইম্পেরিয়াল ডাইমেনশন গুলা রিড করবেন এভাবে, যে উপরের দাগ কয়টা এটা দেখে, হ্যাঁ। 17 ফিট 0 ইঞ্চি, যদি এরকম 11 ইঞ্চি পর্যন্ত থাকে তাহলে 11 ইঞ্চি দিবেন, যদি 12 ইঞ্চি হয়ে যায় তাহলে এটা এখানে এক বাড়বে, এখানে আবার 0 থেকে শুরু হবে। তো এখানে যে ডাটা আছে এটা মুখস্থ করেন, যেমন ডাইনিং রুমে স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 11 ফিট বাই 12 ফিট, হ্যাঁ। ডাইমেনশনের আরেকটা বেসিক ব্যাপার হচ্ছে এই যে ডাইমেনশন গুলো লিখলাম, হ্যাঁ, প্রথমে যে ডাইমেনশনটা থাকে, এই যে দুইটা, একটা থেকে একটা দিলাম গুণ, মাঝখানে গুণ দিলাম, গুণ মানে কি একটা দৈর্ঘ্য একটা প্রস্থ। এখন আমি কিভাবে বুঝবো এটা দৈর্ঘ্য কোনটা প্রস্থ কোনটা? বোঝার ইয়ে হচ্ছে প্রথমে যে ডাইমেনশনটা থাকে এই যে দুইটার ভিতরে প্রথমে যেটা থাকে এটা হচ্ছে দৈর্ঘ্য, লেংথ, হ্যাঁ, ইংলিশে লেংথ বলে। তো এটা হচ্ছে দৈর্ঘ্য। আর পরে যেটা থাকে এটা হচ্ছে ওয়াইড বা প্রস্থ। তো 2 নম্বরটা প্রস্থ। তো দেখেন সব জায়গায় কিন্তু মানে এটা 17 ফিট, আগেরটা বড় এবং কি পরেরটা ছোট, মানে প্রস্থটা ছোট এটা বড়, হ্যাঁ। আবার এখানে দেখেন বেডরুমের ক্ষেত্রে 13 ফিট মানে প্রথমেরটা ছোট, হ্যাঁ, এটা ওয়াইডটা বড় 15 ফিট 6 ইঞ্চি। তো আমি কিভাবে বুঝছি 13 ফিটেরটা দৈর্ঘ্য, হ্যাঁ, যেটা পাশ দৈর্ঘ্য, তো এটা বুঝছি আমি যেটা 13 ফিটটা আগে, ঠিক আছে। তো আগে যেটা হবে এটা হচ্ছে কিসের মাপ, লেংথের মাপ। লেংথকে আমরা কি বলি, এক্স বলি, এক্স, এক্স ডিরেকশন, ওই যে কোঅর্ডিনেট সিস্টেমে এক্স ওয়াই জেড থাকে না, হ্যাঁ, এক্স এর দিকে ওয়াই এর দিকে, ওয়াই কি উপরের দিকে, আর জেড যদি থাকে যদি একদম উপরের দিকে, হ্যাঁ, ত্রিমাত্রিকের জন্য। তো আমি আপাতত এক্স এবং ওয়াই রাখি মাথায়, যেগুলো আমরা গ্রাফ পেপারে করছিলাম। গ্রাফ পেপারে এক্স ওয়াই করে এরপরে এদিকে পজিটিভ যদি হয় এদিকে যাইতাম, নেগেটিভ হলে ওদিকে যাইতাম, সেম এটা গ্রাফের মতোই। তো এই প্রথমেরটা হচ্ছে এক্স এর মান, এক্স কে আমরা লেংথ বলি, দৈর্ঘ্য বলি, আর যেটা ওয়াই এর মান ওটা আমরা প্রস্থ বলি বা ওয়াই। এই যে ডাটাটা মুখস্থ করবেন, এই ডাটা তো দেখবেন, হ্যাঁ, ড্রেসিং রুম আছে, পেন্ট্রি রুম আছে, বাথরুম আছে, বারান্দা আছে, স্টেয়ার রুম আছে, হ্যাঁ, স্টেয়ার রাইজ আছে, স্টেয়ার রাইজ না এটা স্টেয়ার রাইজার, হ্যাঁ, স্টেয়ার রুম আছে, স্টেয়ার রাইজার আছে, স্টেয়ার ট্রেড আছে। স্টেয়ার রাইজার এবং ট্রেড এই দুইটা সম্পর্কে একটু বলি। স্টেয়ার মানে তো ধরুন যে সিঁড়ি, সিঁড়িঘরটা, হ্যাঁ, স্টেয়ার রুম মানে সিঁড়িঘরটা। এখন একটা সিঁড়ি দেখেন, একটা ধাপ, তো এরকম অনেকগুলো 10টা অনেকগুলো মানে হাইট অনুযায়ী একটা কনভার্ট করে। তো এক ধাপ থেকে আরেক ধাপে সিঁড়িটা ওঠার পরে একটা নির্দিষ্ট একটা ডিসটেন্স রাখে পা রাখার জন্য, পা রাখার জন্য একটা নির্দিষ্ট ডিসটেন্স থেকে আবার আরেকটা সিঁড়ি উঠলে ওইটা তো একটা দূরত্ব থাকে পা রাখার জন্য, আবার ধাপ, এরকম অনেকগুলো ধাপ হয়, হ্যাঁ। এখন এই যে স্টেয়ার রাইজার এন্ড স্টেয়ার ট্রেড, এটা হচ্ছে রাইজার জিনিসটা কি, রাইজার, রাইজার তো কি ওঠা, হ্যাঁ। তাহলে একটা সিঁড়ি থেকে আরেকটা সিঁড়িতে ওঠার জন্য যে হাইট, যে ডিসটেন্স, হ্যাঁ, একটা সিঁড়ি থেকে স্টেপ, একটা সিঁড়ির স্টেপ থেকে আরেকটা সিঁড়ির স্টেপ পর্যন্ত যে ডিসটেন্সটা, যে হাইটটা, ওইটা হচ্ছে রাইজার, হ্যাঁ। তো এটা স্ট্যান্ডার্ড সাইজ কত, 6 ইঞ্চি। মানে কি আমি যখন প্রতিটা কদম, আমার প্রতিটা ফিট যখন উপরে উঠি, প্রতিটা একটা স্টেপ থেকে আরেকটা স্টেপ উঠি, তার মানে কি আমি 6 ইঞ্চির মতো উপরে উঠতেছি। 6 ইঞ্চি, দুইটা দুইটা স্টেপ যদি আমি কভার করি তাহলে কত হবে, 12 ইঞ্চি। 12 ইঞ্চি মানে 1 ফিট। তো
তাহলে আমি 1 ফিট ওঠার জন্য 2টা সিঁড়ি পার হইলেই আমার 1 ফিট হয়ে যায়। এরকম করে যদি একটা মানে একটা রুমের হাইট যদি 10 ফিট হয়, তাহলে আমার কয়টা ধাপ পার হইতে হইতেছে? 20টা ধাপ। কারণ কি প্রতিটা 2টায় 1 ফিট। এখন 10 ফিট ওঠার জন্য আমার 20টা ধাপ দিতে হইতেছে। ঠিক আছে? সো স্ট্যান্ডার্ড সাইজ হইছে 6 ইঞ্চি। এটা রাইজার। আর ট্রেড কোনটা? ট্রেড হচ্ছে আমি যখন একটা এই যে উপরে একটা যে সিঁড়ির একটা পার্ট থাকে, উপরে যে পেজটা থাকে সিঁড়ি স্টেপগুলোতে একটা মানে এরিয়া থাকে। উপরে পাশটা যেটা এটাতে আমরা পা রাখি, পা রেখে আরেকটা তুলি, আবার আরেকটা পা দিই, আবার আরেকটা পা দিই। এই যে উপরে যে পাশটা এটা হচ্ছে ট্রেড। এখন ট্রেডটা মোটামুটি একটা পা রাখার জন্য যেটুকু দরকার, যেটুকু সাইজ দরকার এটুকু হলে এনাফ। যদি ট্রেডটা যদি অনেক বড় হয়ে যেত, ধরুন যে এখানে স্ট্যান্ডার্ড সাইজ কত 10 ইঞ্চি, এটা যদি 10 ইঞ্চি না হয়ে যদি মনে করেন যে 1.5 ফিটের মতো হয়ে যেত, 1 ফিট 6 ইঞ্চি, হ্যাঁ মানে এরকম অনেক বড় হয়ে যেত, তাহলে কি একটা পা রাখার পরে আরেকটা পা রাখার জন্য আপনার ফুটের যে ডিসটেন্সটা এটা অনেক বেশি হয়ে যেত। তখন কি ওইটার ভিতর ওই ট্রেডটা উপর ওঠার পরেই ওই সিঁড়িটা উপর ওঠার পরে আপনি একটু হাঁটা লাগতেছে, হ্যাঁ হাঁটার পরে আবার ওঠা লাগতে আবার হাঁটা লাগতেছে, কিন্তু এমন স্পেস যদি দেই ওই হাঁটার মতো স্পেস নাই, পা রাখার মতো স্পেস নেই। যদি 1 ফিট 6 ইঞ্চি হয়, 1 ফিট 6 ইঞ্চি তো আপনি এক পা থেকে আরেক পা যাইতেও পারবেন না, আবার এরকম মানে করার সমস্যা। তো খুব বেশি দিলেও সমস্যা। আর যদি ট্রেডের সাইজ যদি খুব কম দেই, ধরেন যে স্ট্যান্ডার্ড হচ্ছে 10 ইঞ্চি, আমি দিয়ে দিলাম 5 ইঞ্চি, তখন তো আপনি ওই যে এক সিঁড়ি থেকে আরেক সিঁড়ি ওঠার পরে যে পাটা যে রাখবেন ওই জায়গাটা পাবেন না। হ্যাঁ, তো এই যে স্ট্যান্ডার্ডটা রাখতে হবে, যে ট্রেড হচ্ছে যেটাতে আমরা পাটা রাখি এটার নাম ট্রেড, আর রাইজারটা হচ্ছে যেটুক ডিসটেন্স আমরা উঠি। এখন আমরা দেখব আর্কিটেকচারাল ভিউ। ভিউ সম্পর্কে জানবো। আর্কিটেকচারাল ভিউ হচ্ছে ভিউ মানে কি দৃশ্য। হ্যাঁ, এখন দৃশ্যটা আমি কিভাবে দেখতেছি এটা ম্যাটার করে, এটার উপর ডিফারেন্স করে, মানে একটা দৃশ্য আমি কিভাবে দেখতেছি এটার উপর নির্ভর করে বিভিন্ন রকম ভিউ আছে। হ্যাঁ, কিছু কিছু ভিউ আছে একদম ওয়াইড স্ক্রিন দেখবেন, মানে এই কর্নার থেকে এই কর্নার একসাথে দেখা যায়, হ্যাঁ অনেক ওয়াইড স্ক্রিন। আবার কিছু কিছু ভিউ আছে একদম ন্যারো, হ্যাঁ এরপর কিছু কিছু ভিউ দেখবেন যে উপর থেকে দেখতেছে, একদম উপর থেকে, মানে একটা টপ ভিউ থেকে উপর থেকে দেখতেছে, পাখিরা যেভাবে দেখে, একটা ধরুন যে পাখি উড়ে যাচ্ছে পাখি দেখতেছে, এরকম একটা ভিউ আছে। মানে আমি যে অ্যাঙ্গেল থেকে যে পজিশন থেকে যেভাবে একটা জিনিসকে দেখতেছি বা ইমাজিন করতেছি, ইমাজিন করে এই জিনিসটা ড্র করতেছি, এটাই হচ্ছে দৃশ্য। ধরুন যে একটা পজিশনে আমি দাঁড়াইলাম, এখন যারা আপনারা দেখছেন হয়তো বা আমার একটু অ্যাঙ্গেল থেকে দেখতেছেন, কেউ একদম সরাসরি দেখতেছেন, তো আপনার ওই পার্সপেক্টিভ অনুযায়ী, আপনার পজিশন অনুযায়ী আপনি আমাকে যেভাবে দেখতেছেন, ওই জিনিসটাই ভিউ। তো এই যে আমাদের অঙ্গভঙ্গি বা আমাদের পজিশন, আমাদের মানে চিন্তা ভাবনা, আমাদের যে যতটুকু মানে কি আমরা অবজার্ভ করতে পারি, এই অবজার্ভটার সবকিছু মিলিয়ে আর্কিটেকচারাল কিছু ভিউ আছে। তো আমরা ভিউ নিয়ে আসি। তো আমি প্রথম যেটা আছে 2D প্লেন ভিউ। হ্যাঁ, 2D মানে আমি আগে বলছি 2 ডাইমেনশন, মানে দৈর্ঘ্য এবং প্রস্থ থাকবে, এটা কোনো উচ্চতা থাকবে না। আমি একটু বুঝাই দিই এখানে। এই যে এখানে একটা এই যে এরকম ভাবে জিনিস মানে ডাটা আছে, কিছু একটা ড্র করা আছে, কিন্তু এটা আমি বুঝতেছি একদিকে যেহেতু এটা একটা গেছে, একদিকে এদিকে গেছে, তাহলে এদিকে কিছু নেই, তাহলে এটা 2D, এটা শুধু দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে। হ্যাঁ, আর এখানে দেখেন সেম জিনিসটারই দৈর্ঘ্য আছে, এদিকে প্রস্থ আছে, আবার দেখেন একটু হাইট, তাহলে আমি একটা বুঝতে পারতেছি কি এটা একটা বিল্ডিং, বিল্ডিং এর ভিতরের পার্ট গুলো, এই যে মানে বুঝতেছি যে ফ্লোর আছে, এখানে একটা টেবিল আছে, এখানে টেবিল আছে, এখানে একটা খাট আছে, মানে মোটামুটি একটা কাটা একটা বিল্ডিং এর উপর থেকে ছাদটা বাদে উপর থেকে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা হচ্ছে 3D ফ্লোর প্ল্যান, মানে একটা ফ্লোরের প্ল্যান। প্ল্যান মানে কি পরিকল্পনা একটা ফ্লোরের। এই ফ্লোর মানে কি এই যে মেঝে, এই বাউন্ডারি দিলাম, চারপাশে বাউন্ডারি দিলাম, বাউন্ডারি দিয়ে আমি একটা আউটসাইড নিলাম, 2D টা দিয়ে বুঝাচ্ছি। এটা এটা হচ্ছে 3D, এটা হচ্ছে 2D। বাউন্ডারি নেওয়ার পরে আমি উপর থেকে তাকাবো একটা প্ল্যানকে, আমি এই যে কোথায় এই যে ভিতর সম্পূর্ণ এত বড় একটা জায়গা, এই জায়গাটাতে আমি কোথায় ওয়াল দিব, হ্যাঁ ওয়াল দেওয়ার পরে কোন জায়গায় কোন রুমটা প্লেস করব, কোন জায়গায় কি ফার্নিচারটা দিব, কোন জায়গায় কতটুকু স্পেস রাখবো, কোন জায়গায় টয়লেটটা দিব, এই যে এই জিনিসটা যে আমি পরিকল্পনা করি, এটা কোথায় থেকে কিভাবে বুঝাই, এটা উপর থেকে তাকাই, আউটসাইডটা দেওয়ার পর উপর থেকে তাকাই। হ্যাঁ, উপর থেকে ইমাজিন করে বিভিন্ন জায়গায় এখানে একটা আউটলাইন দেই, ওখানে একটা আউটলাইন দেই দিই। তো এই যে উপর থেকে দেখি, হ্যাঁ একটা নির্দিষ্ট ধরুন যে ওইটার ছাদ ছাড়া, এই যেমন এটার মতো দেখেন ছাদটা বাদ দিছি, বাদ দেওয়ার পরে যখন দেখছি এদিকে আমি কি উইন্ডো গুলো দেখেছি, এই যে জানালা গুলো অর্ধেকে কাটা গেছে, সেজন্য এই যে জানালা গুলো, এই যে আউটসাইডে জানালা
জানালা। আর যেটা সলিড একদম ব্ল্যাক করা আছে এটা দ্বারা আমি বুঝাচ্ছি ওয়াল, মানে একদম সলিড একটা ওয়াল কিন্তু এদিকে একটা ফাঁকা আছে সেজন্য এটা জানালা জানালা জানালা। তো এটা হচ্ছে 2D প্ল্যান ভিউ। এটাতে আমি কি বুঝাচ্ছি, আমার এই যে ফাঁকা দিয়ে আমি জানালা বুঝাচ্ছি, আর যে এগুলো এগুলো সলিড আছে, হ্যাঁ একদম ব্ল্যাক একটা গাঢ় করা আছে, এটা মানে কি একদম ওয়ালটা। আর এই যে তুলে কি এখানে একটা গাঢ় করা আছে, তাহলে এটা ভিতরে একটা ওয়াল কিন্তু বাইরেটা থেকে একটু চিকন। দেখেন এই বাইরেটা যেহেতু চিকন চিকন আরো চিকন, হ্যাঁ। তো এটা ওয়াল, এটা ওয়াল, এটা ওয়াল, এটা ওয়াল। এইখানে একটা সিম্বলের মতো আছে। তো এই সিম্বলটা মানে কি বোঝাচ্ছে, একটা দরজা যদি এরকম ভাবে খুলে, তাই না, তাহলে এটা কি বোঝাচ্ছে, এই যে দরজাটা এরকম ভাবে খুলতেছে মানে এটা একটা দরজা। তাহলে এটা একটা রুম, এটা দরজা, দরজার ভিতরে ঢুকলাম, ঢুকার পরে এখানে একটা ছোট একটা চেয়ারের মতো আছে, চেয়ার টেবিল সোফা। তো আমি এই যে ওপর থেকে চিন্তা করে একটা আউটসাইড একটা বাউন্ডারিকে একটা ওয়াল দিয়ে বদ্ধ করার পরে ভিতরে যে প্ল্যান গুলো মানে এই রুম গুলা পজিশন গুলো ফার্নিচার গুলো সেটআপ গুলো বা আমরা ইউজটা কিভাবে করবো এই জিনিসটা সাজাচ্ছি, এটাই হচ্ছে প্ল্যান ভিউ। তো এই প্ল্যান ভিউ এটা হচ্ছে 2D। সেম আমি যখন একটা বিল্ডিং এর উপর থেকে দেখে ভিতরে জিনিসটা সাজাইছি, এটা হয়ে গেছে কি উপরের প্ল্যান ভিউ। সেম জিনিসটাই যখন এখন আমি উপর থেকে ভিতরের দিকে সাজাইছি, হ্যাঁ উপর থেকে কি ওয়াল হবে এই হবে এটা প্ল্যান। এখন আমি যদি আমার বাইরের দিকে, হ্যাঁ বিল্ডিংটা তো আমি ভিতরে সাজাইছি কিন্তু বাইরের দিকে ওয়াল গুলাতে, হ্যাঁ এই যে লম্বা লম্বা যে ওয়াল গুলো হবে, ওয়াল গুলো আমি কিভাবে সাজাবো এখন এটা তো আমার ড্র করতে হবে। ওই ক্ষেত্রে তখন কি আমি আমার যে চোখের এতক্ষণ আমি প্ল্যান ভিউতে ছিলাম উপর থেকে একটা ইমাজিন করছি, ইমাজিন করে কি আউটসাইডে বাউন্ডারিটা নিয়ে একটা কি বিভিন্ন রকমের লাইন দিয়ে আমি একটা বাউন্ডারি সাজাইছি। কিন্তু এখন তো আমার দিতে হবে যে আউটসাইডে যে ওয়াল গুলো, ওয়ালে কোথায় একটা ফুল হবে, কোথায় একটা তারা হবে, কোথায় একটা দরজা উইন্ডো হবে, কোথায় একটা দরজা হবে, দরজাটা কি এরকম আর্টের হবে, মানে এটা হচ্ছে কি লম্বা লম্বা। তাহলে কি আমার এখন ওই যে যে মানে আমি ইমাজিন যেটা করি ইমাজিনটা আমি একটু চেঞ্জ করতে হবে। তখন আমি ছিলাম উপর থেকে, এখন আমার ইমাজিনটা যেটা ভিউ কল্পনাটা এটা এখন করতে হবে সরাসরি, মানে আমি বাইরে থেকে সরাসরি দাঁড়াই দেখতেছি এরকম একটা ইমাজিন করতে হবে। যেমন এখানে দেখেন এই যে এখানে ফ্লোর প্ল্যান মানে কি উপর থেকে দেখতেছি বেডরুম, এই যে বাউন্ডারিটা নেওয়ার পরে এই যে বেডরুম লিভিং রুম দরজা দরজা দিয়ে আমি ফ্লোর প্ল্যানটা বলতেছি। ফ্লোর প্ল্যানটার এখন এলিভেশন হচ্ছে এটা বাইরের যে ব্যাপারটা লম্বা লম্বে, তাহলে এই যে এটা ফ্রন্ট এলিভেশন, ফ্রন্ট সাইড কোনটা এইটা যেটা নিচের দিকে থাকবে এটা ফ্রন্ট, মানে মেইন ডোর যেদিকে এন্ট্রান্সটা যেদিকে, হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্ট। তো এই যে ফ্রন্ট এটা সামনের দিকে এবং কি এটা মেইন ডোর। তো এটা দিয়ে দেখি এই যে ফ্রন্টে এ বরাবর একটা দরজা আছে, দেখেন এই চারপাশে ওয়াল দিয়ে এটা ওয়ালটা। এখন কিন্তু আমার ভিউটা এলিভেশনের ভিউটা কিন্তু পাল্টাই গেছে, আমার যে চিন্তা করার ইয়াটা প্ল্যানের ক্ষেত্রে ছিল উপর থেকে, কিন্তু এলিভেশনের ক্ষেত্রে এটাও 2D কিন্তু এটা চিন্তা করতেছি সরাসরি, হ্যাঁ সামনাসামনি। যেমন এই উইন্ডোটা এরকম বক্সের মতো দেখা যাবে যদি আমি সরাসরি চিন্তা করি, আর উপর থেকে চিন্তা করলে শুধু কাটা যাবে, ওয়াল থেকে কাটা যাবে। আর যদি সামনাসামনি দেখি তাহলে কি সরাসরি আমি এই উইন্ডোটা একটা বক্সের মতো দেখতে পাবো, ঠিক আছে। এই যে দরজাটা আমি পুরো দরজাটা দেখতে পারবো এরকম। আর এটা এই ছোট একটা উইন্ডো আছে, এই উইন্ডোটা এরকম ভাবে দেখতে পারবো। যেন এখানে একটা আছে সাইড এলিভেশন, এই যে এই সাইড এলিভেশন। তো এই সাইড এলিভেশন এই যে এ ওয়াল আর এই যে বিল্ডিং এর যে হাইটটা এটা দিলাম, কিন্তু এখানে মাঝখানে পড়বে একটা উইন্ডো আছে। প্ল্যানে শুধু এরকম ভাবে দেখা যাচ্ছে কিন্তু এলিভেশনে কিন্তু আবার এরকম ভাবে দেখা যাবে, ঠিক আছে। তাহলে এলিভেশন ভিউ হচ্ছে বিল্ডিং এর বাহ্যিক যে ব্যাপারটা, এক্সটেরিয়র যে ব্যাপারটা, যে সাজানোর বা আর্টের বা একটা গ্রাফিক্স এর যেটা আছে ওটাই এলিভেশন, যেটা আমরা সামনাসামনি দেখি। এরকম আবার আরেকটা সেকশন ভিউ হচ্ছে যেমন সাপোজ এটা দেখলে বুঝতে পারবেন, এই যে এই জিনিসটা একটা মেকানিক্যাল একটা পার্টস, এই পার্টসটা কি প্ল্যান ভিউ আছে এলিভেশন ভিউ আছে, কিন্তু এই যে এই পার্টটারে যদি আমি মাঝখান বরাবর মানে ইমাজিন করি যে কাটার পরে যে কি কি আছে কি কি দেখতে পারবো, হ্যাঁ দেখেন এই যে এই জিনিসটা আমি একটা ইমাজিন করছি, এই জিনিসটার অর্ধেকে কেটে দিছি, কেটে কি হয়েছে কালার দিয়ে বুঝাইছে মানে এই পার্টগুলো কাটা গেছে, আর এই পার্টগুলোতে কিছুই ছিল না সেজন্য কাটা যায়নি। এই যে এই পার্টটা ফাঁকা ছিল খালি ছিল সেজন্য এখানে কাটা যায় নাই, কিন্তু এই পার্টটা কাটা গেছে মানে পুরো জিনিসটা কাটা গেছে। তো কাটা যে পার্টটা গেছে এখানে দেখেন যে পাশটা কাটা গেছে এই পাশটাকে আমি একটা হ্যাচের মতো মানে একটু দাগ টেনে দিছি, আর যেটা কাটা যায় নাই এমনি খালি এটা এরকম খালি রেখে দিছি। তাহলে কি আমি সেকশনের মাধ্যমে একটা সেকশন মাধ্যমে বুঝতেছি এই যে এই বোলের মতো একটা আছে 3D তে,
এটা কি সম্পূর্ণ ফাঁকা নাকি অর্ধেকে যে পুরো মানে এরকম স্টিল আছে, হ্যাঁ, যে এরকম পার্টটা আছে নাকি পুরো ফাঁকা। তো আমি সেকশনের মাধ্যমে একমাত্র বুঝতেছি এটা সম্পূর্ণটা ফাঁকা। এই যে গোলটা ছিল, এই গোলটা সম্পূর্ণটা ফাঁকা, বা এই যে এখানে ছিল এটার পরে এই নিচে এরকম রকমের ফাঁকা আছে, পুরাটা ফাঁকা না। ঠিক আছে, তো সেকশন হচ্ছে যে একটা জিনিস কল্পনা করে এটা ভিতরে কি আছে এটা ড্র করে দেখানো, যেটা কাটা গেছে এটা হ্যাচ হবে, যেটা কাটা যাবে না এটা এরকম খালিই থাকবে। দেখেন, তো এই জিনিসটা আপনারা আরেকটু দেখবেন, সেকশনটা একটু বুঝতে ঝামেলা হইতে পারে। তো আমরা যখন মানে আমাদের লাইভ প্রজেক্টে যাব, আরো একটু বেশি ডিটেইলে কথা বলবো, তখন হয়তো সেকশন ভিউটা আরো বেশি মানে ইজি হয়ে যাবে। তো এখন যদি সেকশন ভিউটা নাও বুঝি, খুব বেশি প্যানিক নেওয়ার কোনো দরকার নেই। এটা যখন আমরা প্র্যাকটিক্যালি যাব তখন এটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো কিন্তু আপাতত আমরা প্ল্যান কি জিনিস, এলিভেশন কি জিনিস একটু দেখি। এবার আসি পার্সপেক্টিভ ভিউ। পার্সপেক্টিভ ভিউটা হচ্ছে আসলে মানে 3D র মতোই, যে আমি সরাসরি আমার চোখে, হ্যাঁ, আমি এখানে আছি, আমি আমার চোখের যে একটা অ্যাঙ্গেল আছে, হ্যাঁ, অ্যাঙ্গেলে কি একটা নির্দিষ্ট দূর পর্যন্ত দেখবেন যে একটা জিনিস শূন্যতে মিশে যায়। আপনি দূর পর্যন্ত দেখবেন যে এক সময় শূন্যতে মিশে যায়। যেমন এইখানে ভিউটা দেখেন, যে এইখানে ভিউটা আমি যখন শুরুতে আমি যদি মনে করি যে আমি এই জায়গায় দাঁড়াই আছি, তাহলে কি আমার পাশে সম্পূর্ণ জায়গাটা আমি দেখতে পারবো। কিন্তু এক সময় দেখবেন যে এদিকে যত যায় তত কি চাপতে থাকে, এদিকেও চাপে এদিকেও চাপে এদিকেও চাপে, চাপতে চাপতে এক সময় কি একদম এই পয়েন্টটা মিশে যায়। হ্যাঁ, তো এই যে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল পর্যন্ত আমার চোখের অ্যাঙ্গেলের সাথে ম্যাচ করে যে ভিউটা হয় রিয়েলিস্টিক, এটা হচ্ছে পার্সপেক্টিভ ভিউ। বুঝতে পারছেন? ওকে, এই যে পার্সপেক্টিভ ভিউ, এখন দেখি আরেকটা ভিউ আছে বার্ডস আই ভিউ, যেটা আমি বুঝতে একদম এটার অন্য নামে আমরা এরিয়াল ভিউ বলতে পারি। এরিয়াল, হ্যাঁ, বার্ডস আই ভিউ কিংবা এরিয়াল ভিউ। আমি কিন্তু কোয়েশ্চেন করবো এরিয়াল ভিউ কি, আপনি আবার বলবেন না যে ভাই আপনি তো সব করেছেন, সব শীট দেখলাম, কিন্তু এরিয়াল ভিউ না আমি কিছুই তো পাইলাম না। আর এখানে যে সব নোট থাকবে তা না, মাঝে মাঝে আমি কথা কিন্তু কিছু আরেকটু বেশি বলি, বাইরে থেকে আরো অনেক টেনে আনি বা কথা পরিপ্রেক্ষিতে বলতে হয়। সো সবসময় কথার দিকে খেয়াল রাখবেন, এমন না যে শুধুমাত্র স্লাইড শো এর দিকে তাকাবেন। ঠিক আছে, সো বার্ডস আই ভিউ কে কিছু ক্ষেত্রে এরিয়াল ভিউ বলে। তো এটা হচ্ছে এই যে এক্সাম্পলটা দেখে বুঝতেছেন, মানে উপর থেকে ওভারঅল একটা ভিউ কে দেখানো। হ্যাঁ, তো এরকম এদের ভিউ আর অনেক রকমের আছে, এখানে জাস্ট মেইন কতগুলো পার্ট আমি তুলে ধরলাম যাতে বেসিক একটা আইডিয়া আসে হোয়াট ইজ দ্য ভিউ। যেমন প্ল্যান ভিউ আছে, এলিভেশন ভিউ আছে, সেকশন ভিউ আছে, পার্সপেক্টিভ আছে, এরপর বার্ডস আই আছে, এরকম আরো অনেক কিছু ভিউ আছে। হ্যাঁ, এই ভিউগুলো আমরা যদি বুঝতে পারি আর ডাইমেনশন যদি নেই, মোটামুটি আমাদের এই যে আর্কিটেকচার যে ড্রাফটারের যে বেসিক পার্টটা আমরা ক্যাচ করতে পারবো। যে আমার মেইন কাজে হচ্ছে ডাইমেনশনের মাধ্যমে বিভিন্ন ভিউগুলা ড্র করা। মানে আপনার কাজই হচ্ছে এটা, যে বিভিন্ন রকমের ভিউ, এটা একটা ডিটেইল ভিউ হইতে পারে, একটা সেকশন ভিউ হইতে পারে, একটা প্ল্যান ভিউ হইতে পারে। তো ওই জিনিসটা আপনার জানতে হবে, প্লাস ডাইমেনশনটা জানতে হবে। এই দুইটা যখন আপনি জেনে গেছেন যে প্ল্যান ভিউ মানে এই জিনিসটা, আর এই জিনিসটার ডাইমেনশন মানে এই জিনিসটা। হ্যাঁ, ডাইমেনশন মানে কি মেজারমেন্ট মানে কি মাপজোক, বিভিন্ন রকমের মাপ। তো এই মাপগুলো আপনি জানেন, স্ট্যান্ডার্ড মাপও জানেন, বা কতটুকু হইলে হবে এটা আপনি জানেন, বা বিভিন্ন স্টাইলের বিভিন্ন ইউনিটের মাপগুলো আপনি জানেন। আপনার মাপের জায়গাও শেষ, আপনি একদম জানেন। আপনার ভিউর ব্যাপারটাও আপনি খুব ভালো করে বুঝেন। যখন ভিউ এবং মাপ আপনি দুইটা জানেন, এখন আপনার ড্র করতে হবে ভিউ, ফলো করতে হবে মাপ। এই দুইটা যখন মিশ্রণ করবেন তখনই আপনি এই জিনিসটাতে খুব ভালো করতে পারবেন। সো এটা হচ্ছে আপনার খুবই মানে আবশ্যক, এই যে জিনিসগুলো দেখে নেওয়া। অবশ্যই দেখে নেবেন, আমি জিজ্ঞেস করব। আর ভিউ ব্যাপারগুলো দেখে নেবেন। আর এর আগে যে কম্পোনেন্ট গুলো দেখলাম ওটা তো বিল্ডিং পার্ট। হ্যাঁ, বিল্ডিং এর বিভিন্ন কম্পোনেন্ট যেগুলো আছে আর্কিটেকচারাল কাজ করতে গেলে আমার আগে জানতে হবে বিভিন্ন রকমের যে এলিমেন্টস গুলো, হ্যাঁ, কম্পোনেন্ট গুলো, বিভিন্ন পার্ট গুলো, এটা জানতে হবে। কারণ আমি এখন কিসের কাজ করব, কি নিয়ে ডিসকাস করব, কি নিয়ে ডিল করব, এই জিনিসটা আমার বুঝতে হবে। ঠিক আছে, তো ঠিক আছে, আজকের ক্লাস আমি একটু পর্যন্ত রাখলাম। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আজ করতে পারেন, করার চেষ্টা করেন, পাশাপাশি আরো কিছু চর্চা করেন। শুধু এই কাজ করলে হবে না, শিখতে হবে অনেক কিছু। যেমন যে জিনিসগুলো আমি শিখাবো না, এটা আমি হয়তো হিন্টস দিব। যেমন আপনি খুব প্রফেশনাল ইংলিশ শিখেন, হ্যাঁ, প্রফেশনাল ইংলিশ বলতে কি জাস্ট প্রপারলি আপনি গ্রামার ভোকাবুলারিটা শিখেন, বানানটা শিখেন। হ্যাঁ, আপনি ওই গ্রামার সেন্টেন্স লেখাটা না শিখলে চলবে আপাতত। সেন্টেন্সটা পরে লিখেন, পরে শিখেন, এটা ট্রিক্স আছে। কিন্তু এখন আপনি জাস্ট ভোকাবুলারি শেখেন, লর্ডস অফ শব্দার্থ যেটা বলি আমরা, লর্ডস অফ শব্দার্থ শিখেন, এবং কি বানান যেন ভুল না হয়। বানানের দিকে এটা ধরেন যে আপনি যেভাবে পারেন প্র্যাকটিস করেন। হ্যাঁ, ইংলিশে কোনো বিকল্প নেই।
সো ইংলিশটা শিখেন, বানানটা শিখেন, লটস অফ ভোকাবুলারি চেষ্টা করেন, বানান কখনো ভুল করবেন না, স্মার্ট স্মার্ট ওয়ার্ড শিখেন। হ্যাঁ, এটা শেখার পরে সাথে সাথে ধরুন যে আরো বেসিক যে পার্ট গুলো আছে, মার্কেটিং স্কিল, কথাবার্তা স্টাইল, কমিউনিকেশন, পাংচুয়ালিটি, রুটিন মেইনটেইন, হ্যাঁ, এরপর নিজের একটা এই যে সময়, এই যে এই কোর্সটার জন্য একটা সময় বের করে দেওয়া, একটা ওই যে একটা আলাদা সময়, এই সময়টা ফিক্স রাখেন যে এই সময়টা যত কিছু থাকে আমি এখন এই কাজটা নিয়ে বিজি থাকবো। আরেকটা জিনিস, সবাই মানে একটু এখানে সবাই কিন্তু ম্যাক্সিমাম সবাই কিন্তু কি বলে মুসলিম, সবাই মুসলিম, একজন মনে ছিল হিন্দু, যাই হোক যেহেতু সবাই মুসলিম মোটামুটি সবাই আমরা অ্যাডাল্ট, সবাই চেষ্টা করবো যেন নামাজ কালাম ঠিক মতো পড়তে পারি। নামাজটা পড়বো সবাই, কারণ নামাজ পড়লে কি থাকে, ওই যে আমরা কিন্তু এখানে ম্যাক্সিমাম কি এই সময়টাতে এমন একটা সময় আমরা হতাশায় ভুগি। হ্যাঁ, নিজের উপর আপসেট থাকি যে প্রতিষ্ঠিত হতে পারতেছে, এটা করতেছে, ওটা করতেছে, মানে একটা মানে সবই আছে, তারপর কি যেন নাই। হ্যাঁ, জিনিসটা হচ্ছে যে নাই হচ্ছে নিজেদের ভিতরে শান্তিটা নেই। আপনি যখন নামাজ ধরবেন, নামাজ পড়বেন, তখন দেখবেন যে অটোমেটিকলি, যারা পড়েন তারা তো অবশ্যই জানেন, যারা পড়েন না তারা একবার চেষ্টা করে দেখতে পারে যে এটা কেমন মেডিসিন। সো সবাই নামাজ পড়লে দেখবেন মনও ভালো থাকবে, নিজের যত যন্ত্রণা, অস্থিরতা, হ্যাঁ, উদাসীনতা, এগুলো সব চলে যাবে, লাইফে সবকিছু সহজ হয়ে যাবে। তো চেষ্টা করবেন সবাই নামাজ পড়ার, আর কাজ করবেন, প্র্যাকটিস করবেন এখন থেকে। মানে প্রিভিয়াস মানুষ তো অনেক কিছু করতে পারে, টাইমে অনেক ওয়েস্ট হয়েছে, অনেক রকম কাজ করছে, অনেক ট্রাই করছে, অনেক জায়গায় ব্যর্থ হয়েছে, এই ব্যর্থতা থেকে শিখতে শিখতে এখন এই জায়গায় এসে ঠেকছি। হ্যাঁ, এই জায়গায় থেকে যেন অ্যাটলিস্ট আমি শিখতে পারি। তো সবাই সবার পজিশন থেকে একদম বেস্ট এফোর্টটা দেন, বেস্ট চেষ্টাটা করেন, ইনশাল্লাহ আমি তো আছি। আমি আমার যতটুকু পারি আমি একদম চেষ্টা করব, কিন্তু আমার চেষ্টা দেওয়ার কিছুই হবে না যতক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের ফুল এফোর্টটা না দিবেন। সবাই সবার ফুল এফোর্ট দেন, সবাই একরকম হইতে হবে কোনো কথা নেই, কিন্তু আপনার নিজস্বতা অনুযায়ী, আপনার ক্ষমতা অনুযায়ী আপনার আপনার সর্বোচ্চটা দেন, আমি তখন আপনার মানে আমার সর্বোচ্চটা দিব। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।